পড়া কমপ্লিট করে টেলিভিশনটা অন করতেই চোখ যেন কপালে উঠে গেল আমার। ঢাকা চার্যপথ ব্যাংক থেকে 400 কোটি টাকা চুরি হয়ে গেছে। বাস্তবে এই নামে কোনো ব্যাংক নেই, গল্পের সাথে নামটা ব্যবহার করা হয়েছে। কিন্তু একটু অবাক হলাম, দেশের সর্বোচ্চ সিকিউরিটি গার্ড এই ব্যাংকে, তাহলে টাকা কিভাবে চুরি হলো? পরক্ষণে টেলিভিশন থেকে স্পষ্ট ভেসে আসছে টাকাগুলো চুরি করা হয়েছে অনলাইনে, ব্যাংক ম্যানেজারের অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু চোরেদের সন্ধান পাওয়া তো দূরের কথা, চোরেদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যা দিয়ে চোর ধরা সম্ভব। টেলিভিশন অফ করে খাওয়া দাওয়া করতে আসলাম। খাবার টেবিলে বসে আছি আর ভাবছি কি করে ব্যাংকের কর্মীরা এত অচেতন হতে পারে যে হ্যাক করে কেউ 400 কোটি টাকা চুরি করে নিয়ে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে আমার কম্পিউটারটার কাছে এসে বসলাম। কম্পিউটারটা ওপেন করতে করতে পরিচয়টা দিয়ে দেই। আমি আরজে সিফাত, বাবা মায়ের 2 মাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি, আর পাশাপাশি ছোট্ট একটা কাজ করি। কাজটা হলো, যে পদ্ধতিতে ব্যাংকের টাকা চুরি হয়েছে, মানে আমি ছোটখাটো একজন হ্যাকার, তবে সেটা কেউ জানে না। আমার বন্ধুরা কেউ জানে না, আর আমার পরিবারেরও কেউ জানে না। ছোটখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসি, আর এই হ্যাকিং এর টাকা দিয়ে মোটামুটি ভাবে আমার পকেট খরচ চলে যায়। যাই হোক, পরিচয় দিতে দিতে আমার কম্পিউটার অন হয়ে গেছে। আজকে আর হ্যাকিং এর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, তাই কিছুক্ষণ কম্পিউটার গেম খেলে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় পাঠক পাঠিকারা, ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের গল্প পড়তে ভালোবাসেন তারা লাইক করবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। গল্প পড়ে কেমন লাগলো জানাবেন, খারাপ হলে বলবেন, আরো ভালো করার চেষ্টা করব। গল্পের মধ্যে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন গল্প ফেরা যাক। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। কলেজে এসে প্রথমে সাকিবের সাথে দেখা। দোস্ত, খবর জানিস কিছু? কোন খবর? আরে চর্যাপদ ব্যাংকের খবর। ও হ্যাঁ, টেলিভিশনে দেখছিলাম তো। দোস্ত, আমার তো মনে হয় কোনো বিদেশিরা এই কাজ করেছে। তোর এমন কেন মনে হলো? কারণ বাংলাদেশে এমন কোনো হ্যাকার আছে নাকি? কি বলিস তুই? ভুলে গেলি, একবার আমেরিকানরা বাংলাদেশের একটা ওয়েবসাইট হ্যাক করেছিল, আর পরবর্তীতে বাঙালিরা আমেরিকানের সবগুলো ওয়েবসাইট হ্যাক করেছিল। তুই ঠিকই বলছিস। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পরে কোনো আড্ডা না দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে এলাম। কম্পিউটারটা অন করতেই, ডেটা কানেকশন অন করতেই হঠাৎ করে কোথা থেকে যেন সামনে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। লিঙ্কটাতে প্রবেশ করতে কিছুটা বুঝতে পারলাম এটা একটা গেমের মতো সিক্রেট, কিছুটা ব্লু হলের মতো। কিন্তু এটা শুধু ব্লু হলের মতো, কিন্তু ব্লু হল তো নয়। তাই আর না ভেবে লিঙ্কের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টপ চাপলাম। আর তখনই উপাস থেকে একটা SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউর কমপ্লিট ইউর এগ্রিমেন্ট নিউ, ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট অ্যান্ড ইউর মানি। আমি তো মনে মনে খুশি হলাম, মেঘ না চাইতেই বৃষ্টি। ওয়েবসাইটটি হ্যাক করলেই টাকা পাবো। আমি তো সাধারণত এই কাজগুলি করি, ছোটখাটো ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচ চালাই, আর এরা তো সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। আমাকে আর কষ্ট করে কোনো ওয়েবসাইট খুঁজতে হবে না। যাই হোক, আর না ভেবে ওদের ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের সব শর্তগুলো পূরণ করে নেক্সট স্টপে চাপলাম। তারপর শুরু করলাম হ্যাকিং এর কাজ। কিন্তু আমি ওয়েবসাইটটি হ্যাক করতে গিয়ে একটু অবাক হলাম, কারণ আমি ওয়েবসাইটটি ঠিক হ্যাক করতে ব্যর্থ হয়েছি। এই প্রথম আমি কোনো হ্যাকিং কাজে ব্যর্থ হলাম। ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, তাই এটা হ্যাক করা এত সহজ না। কিন্তু আমিও সহজে হাল ছাড়ার পাত্র না। আমি একজন দক্ষ হ্যাকার, শুধু মনের মধ্যে কোনো বাজে উদ্দেশ্য নাই। তাই হ্যাকিং কোনো বড় ধরনের অন্যায় কাজে ব্যবহৃত করি না, শুধু ছোটখাটো কিছু ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচ চালাই। তাছাড়া অন্য দক্ষ হ্যাকাররা তাদের হ্যাকিং পদ্ধতি দিয়ে বড় বড় অন্যায় কাজ করে থাকে। তারই একটা বড় উদাহরণ চার্যপথ ব্যাংকে 400 কোটি টাকা চুরি। যাই হোক, আমি আরো কয়েকবার চেষ্টা করে ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হলাম। তারপর এই কম্পিউটার সাথে আরেকটি কম্পিউটার যুক্ত করে হ্যাকিং শুরু করলাম, কিন্তু এবারও ব্যর্থ হলাম। কিন্তু আমিও ওই ওয়েবসাইটটি ছাড়ছি না। এই ওয়েবসাইটটি ঠিক হ্যাক করা এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি এই ওয়েবসাইট হ্যাক করতে না পারি, তাহলে নিজের হ্যাকার ভাবতে নিজের কাছেই ছোট মনে হবে। অনেক চেষ্টার পর প্রায় 2 দিন পর আমি ওয়েবসাইটটি হ্যাক করতে সফল হলাম। আর হ্যাক করতে সফল হতে ওপাশ থেকে একটা SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউর কমপ্লিট লেভেল 1 অ্যান্ড ইউর গেট 10,000 টাকা। প্লিজ চেকিং ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল। তারপর ওরা আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক দিল। আমি আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম সত্যি 10,000 টাকা পাইছি। এই প্রথম আমি এত বড় কোন ওয়েবসাইট হ্যাক করলাম। এর আগে যা হ্যাক করেছি তাতে
200, 300 আর সর্বোচ্চ 500 টাকা পাইছি, কিন্তু এই ওয়েবসাইটটি হ্যাক করতেই 10,000 টাকা পাইলাম। যাই হোক, দ্বিতীয় লেভেল দেওয়ার কারণে গেমটার প্রতি আমার আসক্ত আরো বেড়ে গেল, তাই দ্বিতীয় লেভেল দেওয়ার ওয়েবসাইটটা প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটটির সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপলাম, কিন্তু নেক্সট স্টেপ চাপতেই আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ নেক্সট স্টেপ চাপার সাথে সাথে লোডিং ইউরো দেখালো। প্রথমবার ভাবলাম হয়তো আমার কম্পিউটার সমস্যার কারণে, কিন্তু কয়েকবার চেষ্টা করলাম, প্রত্যেকবার লোডিং ইউরো দেখালো। এই প্রথম এমন ওয়েবসাইট দেখলাম, কারণ এর আগে যতগুলো ওয়েবসাইট দেখছি একটাও এরকম ছিল না। সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড হলো, অন্তত কিছু অপশন আসতো, কিন্তু এই ওয়েবসাইটটিতে কোনো অপশনই আসছে না। কিন্তু এই ওয়েবসাইটটিতে তো কোনো অপশনই আসলো না, সরাসরি লোডিং ইউরো দেখালো। তাহলে কি ওরা ওয়েবসাইটটি ভুল দিয়েছে? দেখি ওদের SMS এ রিপ্লাইতে বলে দেখি কি হয়। কিন্তু পরেক্ষণে একটা জটিল বিষয় লক্ষ্য করলাম। লেভেল 1 এর ওয়েবসাইটটার সাথে এই ওয়েবসাইটটির অনেক মিল আছে, প্রায় 90% মিল পাওয়া যায়। তাহলে কি আগের ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে? আর কিছু না ভেবে তাড়াতাড়ি আগের ওয়েবসাইটে ঢুকলাম। একদম নিচের দিকে দেখলাম একটা সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনে লেভেল 2 এর ওয়েবসাইটটি লিখে সার্চ দিলাম, কিন্তু সার্চ দেওয়ার পরে এরকম লেখা আসলো, উই নট ফাউন্ড দিস ওয়েবসাইট, প্লিজ ফার্স্ট কপি লিঙ্ক দিস ওয়েবসাইট। এবার জানে একটু স্বস্তি পেলাম। তাড়াতাড়ি করে লেভেল 2 এর ওয়েবসাইটটির লিংক কপি করে সার্চ ইঞ্জিনে পোস্ট করলাম। তারপর দুইটা অপশন আসলো, 1 ওপেন দ্য ওয়েবসাইট, 2 ফলো দ্য ওয়েবসাইট। আগের ওয়েবসাইটটি ফলো করলাম, তারপরে ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। অতঃপর ওয়েবসাইটটি হ্যাক করতে আমাকে ঠেকায় কে? ওয়েবসাইটটি হ্যাক করতে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আর সাথে একটা SMS, কংগ্রাচুলেশন ইউ কমপ্লিট লেভেল 2, নিউ ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল 3 অ্যান্ড ইন্ট মানি। এভাবে প্রতিদিন চলতেছিল আমার হ্যাকিং কার্য। বলতে গেলে একটা লোভে পড়েছিলাম। এভাবে এক মাসে প্রায় 15টা ওয়েবসাইট হ্যাক করেছি আর প্রায় 50,000 টাকা পেয়েছি। আর এই গেমটার মোট লেভেল ছিল 15টা, যা আমি সম্পূর্ণ করেছি। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে গেল। 15 নম্বর ওয়েবসাইট হ্যাক করার পর থেকে আমার অ্যাকাউন্ট যেন কেমন উলটপালট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে। আমি আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এখন আমি একদম নিশ্চিত আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করছে, কারণ গেম খেলে যে টাকা পেয়েছি তার 1 টাকাও নেই। কিন্তু আমার অ্যাকাউন্ট যে হ্যাক করুক না কেন, পালাতেও পারছে না বাসা। আমি হলাম ট্রেনিং প্রাপ্ত উন্নত জাতের হ্যাকার, তাই আগে সেই সব ব্যবস্থা করে রাখছি যে আমার অ্যাকাউন্ট হ্যাক করুক না কেন অটোমেটিকলি তার অ্যাকাউন্ট ট্র্যাক করা হয়ে যাবে। তাই দেখতে লাগলাম কার এত বড় সাহস আমার অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু যা দেখলাম যেন ভূত দেখার মতো অবস্থা, কারণ যারা প্রতিদিন আমাকে দিয়ে গেম খেলে 50,000 টাকা দিয়েছে তারাই আমার অ্যাকাউন্ট হ্যাক করছে। এখন একটু খটকা লাগছে। প্রথম লিংক দিয়ে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করালো আর বিনিময়ে টাকা দিল, শেষে আবার আমার অ্যাকাউন্টে হ্যাক করলো। রহস্য একটা আছেই, আর আমাকে সেটার রহস্য খুঁজে বের করতেই হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই অ্যাকাউন্ট হ্যাক করে কোনো লাভ নেই, কারণ এই অ্যাকাউন্টে তেমন কোনো অর্থ নেই, শুধু আমার পরিশ্রমটুকুই আছে, যেমন আমার নাম ও ঠিকানা, কোন কলেজে পড়ি এগুলো। আর বাকি সব তথ্য তো আমার দ্বিতীয় অ্যাকাউন্টে রাখা। শুধু আমার তথ্যই না, আরো প্রায় 500 জনেরও বেশি ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের তথ্য দ্বিতীয় অ্যাকাউন্টে সুরক্ষিত করে রাখছি। আর সেই অ্যাকাউন্ট হ্যাক করার মতো হ্যাকার বাংলাদেশে আসে মনে হয় না, কারণ এই অ্যাকাউন্টে সর্বোচ্চ কঠিন সিকিউরিটি সিস্টেম দেওয়া। কিন্তু আমার মাথার ভিতরে শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, আমার অ্যাকাউন্ট হ্যাক করার রহস্যটা কি হতে পারে? না, আর ভাবতে পারছি না। কম্পিউটারটা অফ রেখে একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমার হ্যাকিং সম্পর্কে আমার বন্ধুরা কেউ কিছু জানে না, তাই ওদের সব কিছু শেয়ারও করতে পারছি না। কিরে দোস্ত, তোকে এরকম লাগছে কেন? মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় আছিস। না, কিছু না, এমনিই। মিথ্যে বলবি না, তোকে দেখেই বোঝা যাচ্ছে কোনো টেনশন করছিস। আরে না, শরীরটা একটু খারাপ লাগছে। তোরা থাক, আমি যাই। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কম্পিউটারটা অন করে রিয়েল ক্রিকেট 20 গেম খেলতে শুরু করলাম। রিয়েল ক্রিকেট 20 আমার অনেক প্রিয় গেম, সময় পেলে গেমটা খেলি, কিন্তু এখন আর ভালো লাগছে না। যাই একটু টিভি দেখি। আজকে সোনি ম্যাক্সে সানাম তেরি কসম মুভিটা দেওয়ার কথা। আমার প্রিয় একটা মুভি দেখতেছিলাম, বিজ্ঞাপনেরও একটু অন্য চ্যানেল থেকে ঘুরে আসি। দেখি 8 টিভিতে বাংলাদেশের নাটক হচ্ছে মনে হয়, কিন্তু 8 টিভিতে দিয়ে দেখলাম খবর হচ্ছে। কিন্তু খবরটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সেখানে একজন পুলিশ সুপারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পুলিশের উত্তর এরকম, আপনারা কি চোর ধরতে অক্ষম?
না, আসলে আমরা চোরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করেছিলাম, আর সেই ফাঁদে চোর পাও দিয়ে দিয়েছে। এমন ফাঁদ, আর চোর যখন ফাঁদে পাই দিয়েছে তাহলে চোর ধরছেন না কেন? যেহেতু চর্যাপদ ব্যাংকের টাকা হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়েছে, আর এই ব্যাংকের ওয়েবসাইট সিকিউরিটিও অনেক হার্ড, তাই আমাদের ধারণা যে এই টাকা চুরি করেছে সে একজন দক্ষ মাপের হ্যাকার। আর এই ব্যাংক শুধু দেশের মানুষের জন্য, বিদেশিদের জন্য না। তাছাড়া এই ব্যাংকের ওয়েবসাইটও শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। তাই আমরা এটা নিশ্চিত যে চোর বাংলাদেশেরই একজন দক্ষ হ্যাকার। এই কারণে আমরা বাংলাদেশে ব্যবহৃত সকল কম্পিউটারের গেম সিস্টেম করে হুবহু চর্যাপদ ব্যাংকের সমান সিকিউরিটি সম্পন্ন একটা ওয়েবসাইটের লিংক তৈরি করি এবং ভাইরাল করি। আর মেসেজে বলে দেই এই ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সবাই টাকা আয় করতে পারবে। তো এখানে কি ফলাফল পেলেন? এই ওয়েবসাইটটা হ্যাক করতে সবাই ব্যর্থ হলেও শুধুমাত্র একজন হ্যাকার এই ওয়েবসাইটটা হ্যাক করতে সফল হয়েছে। তাই আমাদের সন্দেহ সেই চোর। তাই আমরা তার কম্পিউটার হ্যাক করি, কিন্তু সেখানে কোনো প্রমাণ পাইনি। আপনারা কি নিশ্চিত যে ওই হ্যাকারই আসল চোর? যদি চোর অন্য কেউ হয়? সেটা এখনো বলতে পারছি না, যেহেতু আমাদের হাতে এখন কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই ওকেই সন্দেহ রেখে আমরা আপাতত কেসটা চালিয়ে যেতে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই চোরের সন্ধান পেয়ে যাব। কিন্তু আপনারা অনিশ্চিতভাবে একজনের উপর সন্দেহ করে কিভাবে চোর ধরবেন? দেখুন, আমরা যতটুকু জানি একজন হ্যাকারের সাথে অন্য হ্যাকারের সাথে সংযোগ থাকে, আর ও যেহেতু দক্ষ হ্যাকার তাহলে অবশ্যই অন্য সব হ্যাকারের সাথে ওর সংযোগ থাকবে। তাই ওকে আমরা সন্দেহের তালিকায় রাখছি। যদি ও চোর নাও হয় তাহলেও ওর মাধ্যমে আমরা চোরকে ধরতে পারবো। ওই হ্যাকারের পরিচয় কি দিতে পারবেন? দুঃখিত, আমরা ওই হ্যাকারের পরিচয় চাইছি না। ওকে, আর আপনাদের ওই দেয়া ওয়েবসাইটটা কি বলতে পারবেন? https://clone.www.com। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চর্যাপদ ব্যাংকের টাকা চুরির তদন্ত সম্পর্কিত তথ্য। এবার অন্য প্রসঙ্গ। ধাপাস করে টিভিটা অফ করে দিলাম। এটা কি দেখলাম আমি? পুলিশ সুপারের বলা ওই ওয়েবসাইটটিতে তো এতদিন আমি হ্যাক করেছিলাম, আর আমার কম্পিউটারে তো এই ওয়েবসাইটটির দ্বারা হ্যাক করা হয়েছে। তার মানে পুলিশরা কি আমাকে সন্দেহ করছে? না, আমি আর ভাবতে পারছি না। ভাগ্য ভালো বলেই এই অ্যাকাউন্টে শুধু আমার একটা ছবি, পরিচয়পত্র আর ঠিকানা ছাড়া তেমন কোনো তথ্য রাখছিলাম না। তথ্য রাখলে হয়তো তেমন বিবাদ হতো না, কারণ আমি তো আর চুরি করিনি। তাই আমার বিরুদ্ধে কোনো প্রমাণও ওরা পেত না। কিন্তু আমি যেহেতু ওদের চোখে একজন দক্ষ হ্যাকার, তাই আমারে ওরা এত সহজে ছাড়ছে না। আসলে চোরকে ধরার জন্য আমাকে নিখুঁতভাবে ব্যবহার করত। কিন্তু কেন জানি ওই রিপোর্টারটাকে আমাকে অদ্ভুত লাগছে। রিপোর্টাররা সাধারণত তদন্ত সংরক্ষণ করে প্রচার করে, কিন্তু এই রিপোর্টারটা হ্যাকারের পরিচয় জানতে চাইলো, আবার ওয়েবসাইটটাও জানতে চাইলো। কেমন জানি অদ্ভুত ব্যাপার। ভাবলাম কিছুদিনের জন্য হ্যাকিং কার্যটা বন্ধ রাখবো। এসব চিন্তা করতে করতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অনেক চেষ্টার পর রাত প্রায় 2টার দিকে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে যেতে সাকিবের সাথে দেখা। দোস্ত, খবর দেখছিস? কিসের খবর? আরে ব্যাংক চুরির খবর। পুলিশ তো একটা হ্যাকারকে সন্দেহ করেছে। ও হ্যাঁ, দেখলাম তো। আচ্ছা, এগুলো বাদ দেই, একটা ভালো খবর আছে। কি খবর? কলেজে একটা নতুন মেয়ে অ্যাডমিট হয়েছে, দেখলে পুরো পাগল হয়ে যাবি। শালা তোর লুচ্চামি কোনোদিন যাবে না। একটা মৃদু হাসি দিয়ে সাকিব কোথাও যেন চলে গেল। আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর তখনই একটা সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো। ঠাস। কি ভাবছেন আমাকে থাপ্পড় মারছে? নিজেদের ভাবনা পাল্টান। আসলে মেয়েটি পড়ে যাওয়ার শব্দ হলো। মেয়েটি দেখতে তো একদম পরীদের মতো, যে কেউ ক্রাশ খাবে। আরে কেমন ছেলে আপনি? আপনার সামনে একটা মেয়ে পড়ে গেছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন। টেনে তুলুন আমায়। ভালোই তো, আমি ভাবছিলাম উঠে আমাকে থাপ্পড় মারবে। এই মনে হয় একমাত্র মেয়ে যে একটা ছেলের সাথে ধাক্কা খাওয়ার পরে মারলো না। মেয়েটির ডাকে আমি বাস্তবে ফিরলাম। এই যে এত কি ভাবছেন, টেনে তুলুন আমায়। বলে মেয়েটি হাত বাড়িয়ে দিল। আমিও তার হাত ধরে টেনে তুললাম। কি নরম হাত। ওই ফিসফিস করে কি বলেন? কিছু না। আপনার নামটা কি? স্টুপিড। বলে মেয়েটি চলে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি আমাকে গালি দিল নাকি নিজের নামটা বলল। যাই হোক, নামটা কিন্তু অসাধারণ। আমি ক্লাসে চলে গেলাম। আমি আবার সবার মতো হইচই করি না, একদম ভদ্র একটা ছেলে আমি। তাই লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে ক্লাসে প্রবেশ করলো। আরে এ তো সেই মেয়েটি। ক্লাসে মাত্র একটা সিট খালি আছে, আর সেটা আমার পাশের সিট।
মেয়েটি আশেপাশে ভালোভাবে তাকিয়ে কোনো সিট দেখতে পেল না, তেমন ভীতু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে পাশের সিটে বসে পড়ল। তার ভীতু দৃষ্টি চাউনি দেখে আমি প্রেমে পড়ে গেলাম। মেয়েটি তখন আমার পাশে বসলো। তখন মনে হলো গ্রীষ্মকাল থেকে শরৎকাল হয়ে গেল। হাই স্টুপিড। হোয়াট? কি বললেন আপনি? কেন, তখন আপনি তো বললেন আপনার নাম স্টুপিড। ওইটা আমি আপনাকে বলেছিলাম, আর আমার নাম অর্পিতা। মেয়েটির নাম শুনে তো ওর উপর দ্বিতীয়বার ক্রাশ খেলাম। ওহ, আমার নাম সিফাত। তো আমি কি করব? কি আর করবেন, আমার নামের সাথে আপনার নামের বিয়ে দিয়ে দিন। হোয়াট? আরে রাগেন কেন, মজা করলাম। আচ্ছা, এটা যেন কোন ঋতু? এটা কোন ঋতু জানেন না? আবার গিয়ে ক্লাস 2-তে ভর্তি হন। ওহ, কি হাসি দিল রে ভাই, একদম কলিজায় লাগছে। ওর হাসি দেখে তৃতীয় দফা ক্রাশ খেলাম, বলতে পারেন হেট্টিক ক্রাশ। ওই, আবার কি ভাবে না তো? আপনি বললেন না এটা কোন ঋতু, এটা গ্রীষ্ম ঋতু। কিন্তু আপনি আমার পাশে বসার পর থেকে তো মনে হচ্ছে এটা শরৎ ঋতু। ওহ, এইবার বুঝলাম কোন ঋতুর কথা জিজ্ঞেস করলেন। নিশ্চয় ইউটিউব থেকে মেয়ে পটানোর এই ট্রিপস গুলো শিখেছেন। এই রে, ধরা পড়ে গেলাম। এই মেয়ে বুঝলো কিভাবে যে আমি ইউটিউব থেকে এগুলো শিখেছি? না, এখন থেকে ভেবে চিন্তে কথা বলতে হবে। এ তো দেখছি খুব ডেঞ্জারাস মেয়ে। ওই, ফিসফিস করে কি বলেন? না, কিছু না, ভাবতেছিলাম ইউটিউব না দেখে একটা মেয়ে পটানোর বই কিনে নিব। তাই করেন। তারপর ক্লাস করে কলেজ ছুটির পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারটা সামনে নিয়ে বসলাম। এখন কিছুদিনের জন্য হ্যাকিং বন্ধ রাখতে হবে। পুলিশ যেভাবে হ্যাকারদের উপর খেপছে, তারপরে আবার টাকা চুরির সন্দেহ আমার উপর, তাই হ্যাকিং কার্য অবিরত রেখে বিপদ আর বাড়াতে চাই না। আমার প্রিয় রিয়েল ক্রিকেট 20 গেমে ঢুকলাম। তারপর ভারতের সাথে একটা ওয়ানডে ম্যাচ খেললাম। সম্পূর্ণ একটা ওয়ানডে ম্যাচ শেষ করতে প্রায় রাত 12টা বেজে গেল। এর মধ্যে মা কয়েকবার ডেকে গেছে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু এমন একটা ম্যাচ রেখে কি ওঠা যায় নাকি বলেন? যাই হোক, গেম খেলা শেষ করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ার খেলে, কিন্তু আমার ফ্রি ফায়ার ভালো লাগে না। খেলার মধ্যে একমাত্র ক্রিকেট আমার প্রিয়, সেটা বাস্তব হোক বা গেমে হোক। কিছুদিন আগে একবার আমার প্রচন্ড জ্বর হয়েছিল, তো সারাদিন ঘরে শুয়েছিলাম। বিকেলের দিকে জ্বরটা একটু কমলো, আবার যদি জ্বর বেশি হয় তাই ওষুধ আনতে গেলাম। ওষুধ নিয়ে আসার সময় দেখি মাঠে সবাই ক্রিকেট খেলতেছে। ক্রিকেট খেলা দেখে ভুলে গেলাম যে আমি জ্বরের রোগী। ওষুধগুলো মাঠের পাশে নামিয়ে রেখে খেলতে নেমে গেলাম। তাহলে বুঝতে পারছেন আমি ক্রিকেটে কত পাগল। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। যদিও উদ্দেশ্য ক্লাস করা না, আসল উদ্দেশ্য হলো অর্পিতা। আমি আবার একটু দুষ্ট থাকায় ক্লাসে সবসময় দুষ্টুমি করি, আর অর্পিতা আমার দুষ্টুমিগুলি খুব উপভোগ করে। তো এভাবে অর্পিতার সাথে ভালো পরিচয় হয়ে গেল, কিন্তু এখনো বন্ধুত্ব করিনি, কারণ আমি ওর সাথে প্রেম করব। তাই কোনো বন্ধুত্ব নয়, সরাসরি প্রেম করব। বেশিরভাগ ছেলেরাই ভালোবাসার মানুষের সাথে আগে বন্ধুত্ব করে, তারপর যখন বন্ধুত্ব গভীর হয় তখন প্রপোজ করে। ফলে প্রেম তো হয় না, আর বন্ধুত্বটাও নষ্ট হয়। তাই ওরকম ভুল আমি করতে যাচ্ছি না, সরাসরি প্রপোজ করে ফেলবো, তারপর যা হওয়ার হবে। এভাবে 1 মাস কেটে গেল, আর আমি এখন দুশ্চিন্তা মুক্ত। তাই ভাবতেছিলাম কালকেই অর্পিতাকে প্রপোজ করব। আপনারা কি ভাবছেন আমি দুশ্চিন্তা মুক্ত কিভাবে হলাম? আরে আমার দুশ্চিন্তাও ও বা কিসের, তাই তো। আসলে এতদিন টাকা চুরির সন্দেহ তালিকায় ছিলাম, এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন কয়েকদিন ধরে দেখতেছি টাকা চুরির তদন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। মনে হয় তদন্ত বন্ধ করে দিছে, কিন্তু মনে মনে একটা খটকা থেকেই যাচ্ছে। হঠাৎ করে তদন্ত বন্ধ করে দেওয়ার কারণ কি হতে পারে? নাকি গোপনে ওরা অন্য কোনো প্ল্যান করতেছে? যাই হোক, এগুলো বাদ দিয়ে এখন একটু অর্পিতার কথা ভাবা যাক। কিন্তু কি ভাববো সেটাই তো খুঁজে পাচ্ছি না। ধুর, এত ভেবে কাজ নেই। সকল ভাবনা বাদ দিয়ে নিশ্চিন্তে পাড়ি জমালাম ঘুমের রাজ্য। আহ, কি দারুণ স্বপ্ন। আমি একটা লাল গোলাপ নিয়ে কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করতেছি অর্পিতার জন্য। এই তো অর্পিতা আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো আজ কোনো শিক্ষার্থী কলেজ আসছে না কেন? ও, ভুলেই তো গেছিলাম, আজ তো শুক্রবার। আসলে স্বপ্নে সবকিছু যেন কেমন উলটপালট হয়। যাই হোক, অর্পিতা আমার সামনে এসে দাঁড়ালো। একটা নীল শাড়ি পরে আছে। নীল রং আমার খুব প্রিয়, তাই নীল শাড়িতে অর্পিতাকে যেন অসাধারণের চেয়ে একটু বেশি সুন্দরী লাগছে। কিন্তু অবাক করার বিষয়, আমি তো লাল গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু গোলাপের রং নীল হলো কেমনে বুঝলাম না। আরে আগে তো বলবেন, স্বপ্নে সবকিছু কেমন যেন উলটপালট হয়। অর্পিতা আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, যেন এখনই প্রেমের সাগরে ডুবে যাবে। আমি হাঁটু গেড়ে বসে লাল গোলাপটা ওর দিকে এগিয়ে দিলাম। তুমি সামনে এসো কেন এক শ্রাবণের নববধূ সাজে, আমি নীল হয়ে মিশে যাব তোমার শাড়ির ভাঁজে। বলেই গোলাপটা অর্পিতার দিকে এগিয়ে দিলাম, আর সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। ভাই রে ভাই, এমন স্বপ্ন যেন কোনো প্রেমিক না দেখে। কি বুঝলেন না তো?
চলেন তাহলে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। আমি যখন গোলাপটা অর্পিতার হাতে দিলাম তখন ও গোলাপটা নিয়ে নিচের দিকে ঝুঁকতে লাগলো। আমি ভাবলাম হয়তো অর্পিতাও হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবে, ইতিহাসে রেকর্ড হয়ে যাবে যে একটা মেয়ে হাঁটু গেড়ে বসে একটা ছেলেকে প্রপোজ করতেছে। কিন্তু পরবর্তীতে দেখি এর চেয়েও বড় রেকর্ড হয়ে গেল। ও তো পা থেকে জুতা খুলে আমারে মাইট দেওয়া শুরু করলো। কি মাইট না দিল রে ভাই, ঘুম ভাঙার পরেও যেন ব্যথা করতেছে না। ভাগ্যিস ঘুমটা ভেঙে গিয়েছিল, নাইলে আজকে আমার ডেট দেওয়া হয়ে যাইত। হবু গার্লফ্রেন্ডের হাতে স্বপ্নের মধ্যে জুতার বাড়ি খেতে শুনে আপনারা খুব খুশি হইতেছেন তাই না? হাসেন হাসেন, মন খুলে হাইসে লন। যেদিন প্রেমিকার হাতে খাইবেন সেই দিন বুঝবেন ওগো হাতে কত জোর। যাই হোক, ঘুম যখন ভেঙে গিয়েছে তাহলে একটু আড্ডা দিয়ে আসি বন্ধুদের সাথে। আর দেরি না করে রহিম চাচার চায়ের দোকানে চলে গেলাম। ওখানে আমরা সবাই আড্ডা দিই। আড্ডা দেওয়ার পাশাপাশি এক কাপ চা খেয়ে বাসায় চলে এলাম। তারপর একটু পড়তে বসলাম। অনেকদিন পড়তে বসি না, কলেজ করি, কম্পিউটার চালিয়ে ক্রিকেট খেলে আর আড্ডা দিয়ে দিন কেটে যায়। পড়তে বসার সময় তো পাই না, তাই আজকে একটু পড়তে বসলাম। কিন্তু পড়তে বসেও শান্তি নেই। একজন পাঠক মেসেজ দিল, ভাই হ্যাকার কিং গল্প দিবেন কখন? আর পড়া হইল না, বই রেখে গল্প লিখতে বসে গেলাম। গল্প লেখা শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজ চলে গেলাম। কলেজে গিয়ে অর্পিতাকে খুঁজতে লাগলাম। ওই তো অর্পিতা। এই অর্পিতা, বলো। বিকেলে কি ফিরে আসো? কেন? বিকেলে কলেজের পার্কে একটু আসতে পারবা? কেন? একটা সারপ্রাইজ আছে, ঠিক 5টায় চলে আসবা, ওকে? ঠিক আছে, আসবো। এখন ক্লাসে যাও। কেন, তুমি ক্লাস করবে না? না, একটু কাজ আছে। তারপর অর্পিতা ক্লাসে চলে গেল। আমি আর ক্লাস করলাম না। কলেজ থেকে চলে এলাম অর্পিতার জন্য কিছু গিফট কিনতে। একটা লাল গোলাপ কিনলাম, একটা চকলেট বক্স কিনলাম আর একটা ডায়েরি কিনলাম। তারপর এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে আবার পার্কে যেতে হবে। আজকে অর্পিতাকে প্রপোজ করব, কিন্তু ভয় করছে, কে জানি কি হয়। যদি কালকে স্বপ্নের মতো হয় তাহলে তো আমি শেষ। বিকালে একটা চকলেট বক্স, একটা ডায়েরি আর একটা লাল গোলাপ নিয়ে পার্কে বসে আছি, কিন্তু এখনো অর্পিতার কোনো দেখা নেই। তাহলে কি অর্পিতা আসবে না? না, কি ভাবছি এগুলো, হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমি বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দূরে দেখতে পেলাম কেউ জানি একজন আসছে। নীল শাড়ি পরে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম পরীদের মতো লাগছে। এই যে মিস্টার, কি দেখেন? অর্পিতার ডাকে হুঁশ ফিরল আমার। ওকে দেখে একটা ঘরের মধ্যে চলে গেছিলাম। একটা পরীকে দেখতেছিলাম। পরি? এখানে পরি আসবে কোথা থেকে? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে নীল পরী। থাক, আর পাম দিতে হবে না। কি জন্য ডেকেছো তা বলো। প্রপোজ করতে অনেক ভয় লাগছে, কারণ স্বপ্নেও অর্পিতা নীল শাড়ি পরেছিল আর এখন বাস্তবও তাই। তাহলে কি স্বপ্নের মতো জুতার বাড়ি খাইতে হবে নাকি? যাই হোক, সকল ভয়কে পিছনে ফেলে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা অর্পিতার হাতে দিলাম। তারপর বলতে শুরু করলাম, অর্পিতা, কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। তোমার সামনে এলে সবকিছু যেন ভুলে যাই, কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমার মনের রানী বানাতে চাই। হবে নাকি তুমি আমার মনের রানী? আমি হাঁটু গেড়ে বসে বললাম। অর্পিতা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর বলতে শুরু করলো, দেখো সুমন, আমি তোমাকে ভালো একজন বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখলে না। তোমার কাছ থেকে এটা আশা করিনি। কথাগুলো বলে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা মাটিতে ছুঁড়ে চলে যেতে লাগলো। আমি এখনো ওই জায়গায় হাঁটু গেড়ে বসে আছি আর অর্পিতা চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনটা বারবার বলতেছে হয়তো অর্পিতা ফিরে আসবে আর দৌড়ে এসে আমাকে জড়ে ধরে বলবে, আমিও তোমাকে অনেক ভালোবাসি শিবা, তোমার মনের রাজ্যের রানী হতে চাই। কিন্তু না, একবারও আমার দিকে ফিরে তাকালো না, সোজা চলে গেল। মন খুলে কাঁদতে ইচ্ছা করতেছে। একটা মুহূর্তে ঝামেলায় সবকিছু এলোমেলো হয়ে গেল। কেন যে ওকে প্রপোজ করতে গেলাম? অন্তত বন্ধুত্ব হয়ে তো থাকতে পারতাম। মাটি থেকে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা নিয়ে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলাম। মা এসে ডাকতে লাগলো। আমি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে দরজা খুলে দিলাম, যাতে মা কিছুই বুঝতে না পারে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কে রে, এখনো ঘুমিয়ে আছিস? কলেজ যাবি না? না মা, আজকে যাব না। কেন, কি হয়েছে? এমনি। ঠিক আছে, না গেলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারটা নিয়ে বসলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এই 7 দিন একদিনও কলেজ যাইনি। ভেবেছিলাম কলেজে না গেলে হয়তো অর্পিতা আমাকে মিস করবে আর অবশেষে ভালোবেসে ফেলবে, কিন্তু না, আসলে আমি ভুল ছিলাম। অর্পিতার মনে আমার জন্য একটু ভালোবাসা নেই।
থাকলে অন্তত একটিবারও খোঁজ নিত কেন কলেজে যাচ্ছি না। দুপুরে কম্পিউটারটা নিয়ে গেম খেলতেছিলাম, এমন সময় মা রুমে আসলো। আচ্ছা, তো কি হয়েছে বলতো? কেন, আমি আবার কি করলাম? এতদিন কলেজ যাচ্ছিস না কেন? এমনিতেই। তুই আগে তো এরকম ছিলি না। আরে তখন তো নতুন নতুন কলেজে উঠছিলাম, তাই নিয়মিত যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। ঠিক আছে, কালকে একটু তোর মামা বাড়িতে বেড়াতে যাব, তোকে আমার সাথে যেতে হবে। ঠিক আছে, সকালে রেডি হয়ে থেকো, কিন্তু আমি থাকতে পারবো না, তোমাকে দিয়ে চলে আসবো। কেন, এতদিন পরে যাচ্ছিস, দুদিন থাকবি না? মা, তুমি তো জানো বেড়াতে আমার বেশি ভালো লাগে না। তারপর মা চলে গেল আর আমি গেমের দিকে মনোযোগ দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে মামা বাড়ি দিয়ে আসলাম। আমার বাড়িতে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। এত রাতে রান্না করতে আর ইচ্ছা করছে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বসে গেম খেলতে লাগলাম। একা একা বাড়িতে ভালো লাগছে না, আপনাদের তো বলাই হয়নি। বাড়িতে শুধু আমি আর আমার মা থাকি, বাবা দেশের বাইরে থাকে, আর বড় বোন একটা আছে, তার বিয়ে হয়ে গেছে, আর এখন মাও তো মামা বাড়িতে গেছে, তাই বাড়িতে আমি এখন একা একা কিছুই ভালো লাগছে না। গেম খেলতে অসহায় লাগছে, তাই কম্পিউটার অফ রেখে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, কিন্তু চোখে এখনো ভরপুর ঘুম বাকি আছে, তাই ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছি না। কিন্তু চোখ খুলে তাকাতে বাধ্য হলাম, কারণ আমার ঘুম ভাঙছে বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে। কিন্তু চোখ খুলতে যেন আমার ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল। এটা কি হতে পারে? ঘুমে নাকি কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি আবার কোনো সত্যিই কোনো ভূত দেখছি? কিন্তু দিনের বেলায় ভূত আসবে কোথা থেকে? নিজের হাতে একটা চিমটি কাটলাম, কিন্তু কোনো পরিবর্তন নেই, তার মানে ঠিকই দেখছি। কিন্তু এটা কিভাবে হলো? কি আপনারা কিছুই বুঝতেছেন না তো? আরে অর্পিতা আমার বুকের উপর শুয়ে আছে। আমার ভাবতেই অবাক লাগছে, সেদিন প্রপোজ করলাম আর অর্পিতা রেগে চলে গেল, আজকে নিজেই এসে আমার বুকের উপর শুয়ে আছে। যাই হোক, ওকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ওর চুলগুলো এলোমেলো ভাবে আমার মুখের উপর জড়িয়ে আছে। আমি ওর চুলগুলো সরিয়ে দিতেই ওর ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরলো। আরে কি করছো, ছাড়ো। দেখছো না কি করছি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে জড়িয়ে ধরছো কেন? তুমি মনে হয় আমাকে ভালোবাসো। মানে কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না মানে? ছাই ভালোবাসো। যদি ভালোই বাসতে তাহলে এইভাবে না বলে নিরুদ্দেশ হয়ে যেতে না। আমি সেই দিন তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আর তাতেই তুমি নিখোঁজ হয়ে গেলে। এই তোমার ভালোবাসা? আসলেই তো অর্পিতা তো ঠিকই বলছে। ও একবার না করাতে আমি কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। আসলে এটা আমি ঠিক করিনি। ওকে সরি। কান ধরো। ওকে, এই যে কান ধরলাম। এখন তো খুশি? অনেক খুশি। তারপর অর্পিতা আবার আমাকে জড়িয়ে ধরলো তো ধরলই, আর ছাড়ার নাম গন্ধ নেই। এখন তো ছাড়ো। না, ছাড়বো না, এভাবে ধরে রাখবো সারা জীবন। আরে না ছাড়লে তো আমাকে না খেয়ে থাকতে হবে। মাও বাড়িতে নেই, তাই আমাকে রান্না করতে হবে। আর তুমি যদি এভাবে ধরে রাখো তাহলে রান্না করব কিভাবে? তুমি রান্না করতে পারো? মায়ের কাছ থেকে শিখেছি। ওকে, থাক, এখন আর তোমাকে রান্না করতে হবে না। তুমি শুয়ে থাকো, আমি রান্না করে আনছি। তারপর অর্পিতা রান্না করতে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে এসে কম্পিউটারটা গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর অর্পিতা ডাকলো, এই, রান্না হয়ে গেছে, আসো দুজনে একসাথে খাবো। তারপর খাবার টেবিলে গেলাম, দেখলাম সবকিছু টেবিলে সাজিয়ে রাখছে অর্পিতা। আহ, কি কপাল, বিয়ের আগে বউয়ের হাতে রান্না খাচ্ছি। খাবার খেয়ে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর রান্না, আমি তো ভাবতেই পারছি না অর্পিতা এত সুন্দর রান্না করতে জানে। অর্পিতাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমার মা বাবা তো অনেক খুশি হয়ে যাবে। তারপর দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম। চলো এখন তোমাকে পৌঁছে দিয়ে আসি। কি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরে তাড়িয়ে দেবো কেন, তোমার বাড়ি থেকে যদি টেনশন করে? বাড়িতে বলে এসেছি আজ ফিরতে দেরি হবে, তাই আর টেনশন করবে না। কিন্তু আমার বাড়িতে কেউ নেই, তোমারে আর আমাকে কেউ দেখলে কি ভাববে? কিছুই ভাববে না, চুপ করে তোমার রুমে চলো, আজ সারাদিন গল্প করব। তারপর অর্পিতাকে নিয়ে রুমে গেলাম। অর্পিতা আমার বিছানার উপর বসলো, আর আমি কম্পিউটারটার সামনে বসলাম। কম্পিউটারে গেম খেলতেছি আর অর্পিতার সাথে গল্প করতেছি। আচ্ছা, এইটা কি? তুমি শহরের মেয়ে হয়েও জানো না এটা কি? এটা পেন ড্রাইভ। আসলে আমি শুধু নামই শহরের মেয়ে, কাজে না। তা পেন ড্রাইভ দিয়ে কি করে? কম্পিউটার সকল তথ্য এই পেন ড্রাইভে সুরক্ষিত রাখা হয়। ও আচ্ছা, তুমি আমার বাসা চিনলা কিভাবে? তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমাকে আমি ফলো করেছিলাম, তখন দেখলাম তুমি এই বাড়িতে ঢুকলে, তাই বুঝে গেলাম এটা তোমাদের বাসা। খুব ব্রিলিয়েন্ট দেখছি তুমি।
তা আমার গিফটগুলো কই? তারপর সেই চকলেট বক্স, ডায়েরিটা আর গোলাপটা এনে অর্পিতাকে দিলাম। লাল গোলাপটা একদম শুকিয়ে গেছে, কিন্তু সেই দিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। অর্পিতা এগুলো নিয়ে একটু মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এইভাবে সারা জীবন ধরে রাখবে তো আমায়? রাখবো। আচ্ছা, এখন আমাকে বাসায় ফিরতে হবে। তারপর আমি অর্পিতাকে পৌঁছে দিয়ে এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। রাত 10টার দিকে বাসায় ফিরলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজ চলে গেলাম। অর্পিতা এখনো কলেজে আসেনি। হঠাৎ আশরাফ স্যার ডাক দিল। উনি খুব দরকার ছাড়া আমাকে ডাকে না। নিশ্চিত কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, আসলে সকল শিক্ষার্থীদের নাম আর ছবির একটা লিস্ট করতে হবে কম্পিউটারে, কিন্তু যার দিয়ে কাজগুলো করায় সেই তো আজ আসে নাই। এখন কি করি বলো তো? ওকে চলুন, আমি কম্পিউটার চালাতে পারি। আমি লিস্ট করে দিচ্ছি। ধন্যবাদ শিপাত, বড় একটা সমস্যা থেকে বাঁচালে। তারপর স্যারের সাথে কম্পিউটারের কাছে গেলাম শিক্ষার্থীদের লিস্ট করতে। কিন্তু লিস্ট করতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অর্পিতা আমার সাথে এমন কেন করলো? তাহলে কি অর্পিতা আমাকে কোনোভাবে ব্যবহার করতে চাচ্ছে? না, এটা হতে পারে না। ও আমাকে এভাবে ঠকাতে পারে না। নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে। আমাকে এর কারণ জানতেই হবে। কি আপনারা কিছুই বুঝতেছেন না তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক করি। আমি কম্পিউটার অন করে সবার ছবি আর নাম চেক করে তার লিস্ট করতেছিলাম, কিন্তু সিরিয়ালে অর্পিতার কোনো ছবি বা নাম কিছু তো দেখতে পেলাম না। কিন্তু এটা কিভাবে হতে পারে? এখানে তো সবার ছবি আর নাম থাকার কথা। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এখানে অর্পিতার কোনো ছবি বা নাম নেই কেন? তুমি কোন অর্পিতার কথা বলছো? তারপর দেখলাম অর্পিতা কলেজ গেট দিয়ে ঢুকছে। আমি স্যারকে ইশারা করে অর্পিতাকে দেখালাম। আর ওই যে ওই অর্পিতা। আরে, ওর নাম তো অর্পিতা না, ওর নাম তো রিমা। তাছাড়া ও তো এই কলেজের শিক্ষার্থী না, তাই লিস্টে নাম নেই। কি বলেন স্যার? এই কলেজের শিক্ষার্থী না? তাহলে কলেজে আসে কেন? আসলে ও হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সহকারী অফিসার রিমা চৌধুরী, আর ও চর্যাপদ ব্যাংকের টাকা চুরির তদন্ত করতে এই কলেজে শিক্ষার্থী সেজে এসেছে। আর সাথে নিজের নামটাও পাল্টেছে। হয়তো, সেটা আমি জানতাম না, কিন্তু তুমি ওর সম্পর্কে কেন জানতে চাচ্ছ? এমনি। কিন্তু স্যার, চর্যাপদ ব্যাংকের চুরির সাথে এই কলেজের কি সম্পর্ক? ওরা বলল ব্যাংকের টাকা নাকি একজন হ্যাকার চুরি করেছে, আর ওরা জানতে পেরেছে চোর নাকি এই কলেজের একজন ছাত্র। কি হলো ফ্ল্যাশব্যাক? কি এবার সবকিছু বুঝছেন? তার মানে প্রথমে যেটা ভাবছিলাম সেটাই সত্যি। ওরা আমাকে সন্দেহ করছে, আর সম্পর্কে তথ্য নেওয়ার জন্য অর্পিতা মানির এই কলেজে ভর্তি হয়েছে। এর জন্যই তো বলি এতদিন তদন্ত বন্ধ ছিল কেন। আসলে ওরা এইভাবে গোপনে তদন্ত করছে। আর মানে আমাকে ভালোবাসে না। আমার সম্পর্কে সকল তথ্য নেওয়ার জন্য ও আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। এখন নিজের উপর রাগ হচ্ছে। শখের কারণে হ্যাকিং শিখলাম, কিন্তু এই শখ যে আমাকে এতবার বিপদে ফেলবে যা জানতো কে? আজ চুরি না করে সন্দেহের তালিকায় সবার উপরে আমার নাম। এবার আমি নিশ্চিত হলাম রিয়া আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কারণ কলেজে এসে একবারও আমার সাথে দেখা করলো না। হয়তো কলেজে এসেছে শুধু আমার উপর নজর রাখার জন্য, কিন্তু হঠাৎ এত চেঞ্জ। ও তো আমার সম্পর্কে তথ্য জানার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। তাহলে আজকে সেই অভিনয়ের ভালোবাসাও তো দেখছি না। ব্যাপারটা একটু খটকা লাগছে। না, আর ভাবতে পারছি না। আর কোনো ক্লাস করলাম না, সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কম্পিউটারের সামনে বসলাম। মোটামুটি বড় আকারে একটা শট খেলাম, কারণ আমার দুইটা পেন ড্রাইভের একটাও নেই। অনেক খুঁজলাম, কিন্তু একটা পেন ড্রাইভও পেলাম না। কালকেও তো এইখানে ছিল, আর কালকের পর একমাত্র রিয়া ছাড়া আর কেউ তো আমার বাসায় আসেনি। তার মানে রিয়া আমার পেন ড্রাইভ নিয়ে গেছে। এবার সবকিছু যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। কালকে হঠাৎ এত সকালে রিয়া আমার বাসায় এই পেন ড্রাইভ চুরি করতে এসেছিল, কারণ একজন ব্যক্তির গোপন তথ্য এই পেন ড্রাইভে থাকে। আর পেন ড্রাইভ পেয়ে গেছে, তাই ওর অভিনয়ের ভালোবাসাও শেষ। এর জন্যই আজকে একটিবারের জন্য আমার সাথে কথা বললো না। এখন কি করি? পেন ড্রাইভটা যদি ওরা ওপেন করে তাহলে তো আমি শেষ, কারণ ব্যাংক চুরির দায়ে আমাকে না ধরলো তার চেয়ে বড় অপরাধে আমাকে ধরবে। কারণ পেন ড্রাইভে যা আছে নিঃসন্দেহে তা চুরির থেকে বড় অপরাধ। না, আর ভাবতে পারছি না। মাথা কেমন জানি ব্যথা করছে। তাই বাড়ি থেকে বেরিয়ে এসে ফার্মেসি থেকে একটা পেন্ট কিনে খেয়ে নিলাম। তারপর একটা সিগারেট ধরলাম। সিগারেটে টানতেছি আর হাঁটতেছি। হঠাৎ দেখলাম রিয়া কলেজের পাশে পার্কের দিকে যাচ্ছে। ওর পিছনে নেওয়া যাক। তারপর ওর পিছনে নিয়ে পার্কে ঢুকলাম, কিন্তু অবাক করার বিষয় পার্কের গেটে কোনো দারোয়ান নেই। তাছাড়া পার্কে কোনো লোকজনও নেই, শুধু আছে রিয়া আর ওর পাশে একটা মধ্যবয়স্ক লোক বসে আছে, পরনে পুলিশের পোশাক। হঠাৎ খেয়াল করলাম উপরে সাইনবোর্ডে
লেখা আজকে পার্কে ঢোকা নিষেধ, পার্কে ঢুকে ধরা পড়লে 5,000 টাকা জরিমানা। অথচ পার্কের গেট খোলা। আর কিছু না ভেবে লুকিয়ে পড়লাম, ধরা পড়লে আবার 5,000 টাকা জরিমানা। তাই একটা গাছের আবডারে লুকিয়ে জানার চেষ্টা করতে লাগলাম রিয়া কেন এসেছে এখানে। কিন্তু আরেকটা অবাক করার ব্যাপার, সাইনবোর্ডে জরিমানার কথা লেখা থাকার পরেও সেদিকে রিয়ার কোনো ভ্রক্ষেপ নেই। ও স্বাভাবিকভাবে পার্কে ঢুকছে, যেন ওর জন্য জরিমানার নিয়ম নেই। তারপর দেখলাম রিয়া ওই মধ্যবয়স্ক লোকটার পাশে গিয়ে বসলো। ভালোভাবে খেয়াল করে দেখলাম ওই মধ্যবয়স্ক লোকটি হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র অফিসার রাশেদ শেখ। প্রতিদিন ওনাকে টিভিতে দেখি, তাই চিন্তা অসুবিধা হলো না। আড়াল থেকে শোনার চেষ্টা করতে লাগলাম ওরা কি বলে। এই সময় এখানে ডেকেছো কেন? স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই আপনাকে ডেকেছি। আর পার্কের ম্যানেজারকে বলে পার্ক খালি করিয়েছি। এবার বুঝলাম পার্কে আজ লোক নেই কেন, আর সাইনবোর্ড টানানোর মানে কি। যাই হোক, ওদের কথা মনোযোগ দিলাম। স্যার, ওই ছেলের নাম সিপাত। আর ও এই পাশের কলেজে পড়ে। আমি ওর কম্পিউটারে পেন ড্রাইভ চুরি করেছি। পেন ড্রাইভ ওপেন করে ওর হ্যাকিং লিস্ট চেক করলাম, কিন্তু ওইখানে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইট নেই। কি? ওর হ্যাকিং লিস্টের মধ্যে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইটই নেই? তার মানে ও চুরি করেনি। তাহলে তো কেস অন্যদিকে ঘুরে গেল, আর এখন আসল চোরকে ধরা আরো কঠিন হয়ে গেল। স্যার, ও চুরি করেনি ঠিক আছে, কিন্তু ও যে কাজ করেছে তা চুরির থেকেও বড় অপরাধ। আর এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওকে ধরতে হবে। কেন, আর কি জানতে পেরেছো ওর বিষয়ে? ওর হ্যাকিং লিস্ট আপনার অ্যাকাউন্টে আছে। ওর হ্যাকিং লিস্টে আপনার অ্যাকাউন্টও আছে। মানে কি বলছো এসব? আমি ঠিকই বলছি স্যার, শুধু আপনি নয়, সকল সিনিয়র অফিসারের অ্যাকাউন্ট আছে এবং সকল বড় বড় ব্যবসায়ীর অ্যাকাউন্ট আছে। তার মানে এদের সবার অ্যাকাউন্টও হ্যাক করেছে? হ্যাঁ স্যার, আর এদের সবার সকল তথ্য ও ওর কম্পিউটারে পেয়ে যাচ্ছে। কি বলো? তাহলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। ও সবার গোপনীয়তা নষ্ট করেছে। ঠিক বলেছেন স্যার। তারপর ওরা বুঝে ওঠার আগে আমি সেখান থেকে লুকে চলে আসলাম। সোজা বাসায় এসে শুয়ে পড়লাম। হঠাৎ কলিং বেল বাজলো। তাহলে কি পুলিশ আসলো নাকি? ভয়ে ভয়ে এক পা দুপা করে দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দরজা খুলবো কি খুলবো না, লুকিয়ে থাকার থেকে দরজা খুলে দিই, যা হওয়ার হবে। তারপর দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি তো ভাবছিলাম পুলিশ, তাহলে মা মামা বাড়ির থেকে ফিরছে। কিন্তু মা হঠাৎ না বলে চলে এলো যে। কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? ঘুমিয়েছিলাম তো, টের পাইনি। ও, কিন্তু তোকে এত চিন্তিত লাগছে কেন? ওই না তো, চোখে ঘুম তো, তাই হয়তো। মিথ্যা বলবি না, মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সোজা না। মা বাদ দাও তো, কিন্তু হঠাৎ না বলে চলে এলে যে। ও, তোকে তো বলাই হয়নি আজকে রাতে তোর বাবা দেশে ফিরেছে, তাই চলে এলাম। কি সত্যি বলছো মা? হ্যাঁ, আর তোর বাবা তোকে রিসিভ করতে যেতে বলেছে। ওকে, আমি রেডি হয়ে বের হচ্ছি। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কম্পিউটার নিয়ে একটু গেম খেলতে খেলতে সন্ধ্যা লেগে গেল। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। তারপর বাবাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আসলে হয়েছে কি বাবা, কম্পিউটারে গেম খেলতে খেলতে কখন যে সন্ধ্যা লেগে গেছে বুঝতেই পারিনি, তাই দেরি হয়েছে। কম্পিউটার গেম কম খেলবি, এটা একটা বাজে নেশা। ঠিক আছে। তা তোর পড়াশোনা কেমন চলতেছে? এই তো বাবা ভালোই। পরীক্ষায় কিন্তু প্লাস পেতে হবে। বাবা, এতদিন পরে দেশে ফিরেছো, এখন পড়াশোনার কথা বাদ দাও তো। তুই এখনো ছোটই থেকে গেলি, পড়াশোনার কথা শুনতেই চাস না। বুঝতে পারছো। তারপর কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে দেখি মা অনেক ভালো ভালো খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। তারপর আমি, বাবা আর মা একসাথে খাওয়া দাওয়া করে অনেক গল্প করলাম। বুঝতেই তো পারছেন, এতদিন পর বাবার দেশে ফিরলো। অনেক সময় গল্প করে তারপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। বাবা বাড়িতে আসায় মনটা অনেক ভালো, তাই রাতের ঘুমটা অনেক ভালো হলো। কিন্তু ভালো সময়টা বেশিক্ষণ স্থির হলো না। সকালে হইচইয়ের শব্দে ঘুমটা ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখি কয়েকজন পুলিশ এসেছে বাড়িতে, সাথে রিমাও আছে। এতে আমি একটু অবাক হইনি, কারণ আমি আগে থেকে জানতাম ওরা যে কোনো সময় আমাকে ধরতে আসবে। কিন্তু মা বাবাকে কি জবাব দেব, এরকম হাজার প্রশ্ন মাথায় নিয়ে সবার সামনে আসলাম। আর সাথে সাথে রিমা আমাকে হাত করে পরিয়ে দিল। আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি করেছে ও? হ্যাঁ ঠিকই তো, কি করেছে ও? আপনাদের ছেলে একজন মাস্টার ওয়ান্টেড হ্যাকার। রিমার কথা শুনে মা বাবা যেন আকাশ থেকে পড়লো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তারপর আমাকে পুলিশের জিপে তোলা হলো। বাবা মা আমার চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা থানায় পৌঁছে গেলাম। তারপর আমাকে জেলে নিয়ে যাওয়া হলো। আমি জেলের মধ্যে বসে আছি। কিছুক্ষণ পর রিমা জেলে প্রবেশ করলো। বল,
কেন সকল বড় বড় ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করেছিস? বলবো না, আপনারা যা ইচ্ছা করতে পারেন। বলবি না? এই দেখ আমি কি করি। এই কথা বলতে রিমা লাঠি দিয়ে আমার 2 পায়ে 2টা বাড়ি দিল। আমি ভাবতেই অবাক লাগছে, রিমা অভিনয়টা কত সুন্দর করতে পারে। তো সুন্দরভাবে ভালোবাসার অভিনয় করলো, আর আজ আমাকে তুই করে কথা বলছে, আর আমাকে মারতে একটু ওর মনে বাধা দিল না। রিমা আমাকে আরো কয়েকটা বাড়ি দিল। এইবার বুঝলাম আমার বন্ধুরা সবাই পুলিশকে এত ভয় পায় কেন। যাই হোক, রিমা যখন আবার আমাকে মাইক দিতে যাবে, তখনই পার্কের সেই অফিসারটা জেলের মধ্যে ঢুকলো। রিমা, ওকে মারা বন্ধ করো। না স্যার, ওকে আজ আমি মেরেই ফেলবো। ও কিছুতেই কিছু বলতে চাইছে না। রিমার কথাগুলো শুনে আবার অনেক কষ্ট লাগলো, কিন্তু কষ্টগুলো মনে জমা রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। তারপর অফিসারের কথায় রিমা আমাকে মারা বন্ধ করলো। দেখো সিফাত, তুমি যে কাজ করছো তার কোনো ক্ষমা নেই, তবু তোমাকে আমরা ছাড়তে পারি যদি তুমি আমাদের একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে বলুন? আমি জানি তুমি একজন দক্ষ হ্যাকার, আর চোরকে একমাত্র তুমি ধরতে পারবে, তাই চোর ধরতে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। কি বলছেন স্যার? ও একজন ক্রিমিনাল, আর ও ধরবে চোর? রিমা, এখন চোর ধরতে আমাদের একমাত্র সাহায্য করতে পারবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। কি সিফাত, তুমি সাহায্য করবে না আমাদের? ঠিক আছে স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। হঠাৎ অফিসারের ফোন আসলো। ফোন রিসিভ করে কথা বলে অফিসার কেমন জানি উদাস হয়ে গেল। কি হয়েছে স্যার? চর্যাপদ ব্যাংক থেকে আবারও 200 কোটি টাকা চুরি হয়েছে। কি বলছেন স্যার? সিফাত, তুমি কিছু একটা করো। আমি চেষ্টা করে দেখি কি করা যায়। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আর দেরি না করে সোজা বাসায় গেলাম। দরজায় কলিং বেল দিতে বাবা এসে দরজা খুললো, কিন্তু বাবার চোখের দিকে তাকানো যাচ্ছে না, যেন রাগে অগ্নি জল ঝরছে। আমি মাথা নিচু করে ভিতরে গেলাম। বল, কি করেছিস তুই? আজ তোর জন্য বাড়িতে পুলিশ ঢুকলো। বাবা, আমি কিছু করিনি। চুপ কর তুই। কিছু না করলে পুলিশ তোকে এমনি নিয়ে গেছে নাকি? যদি অপরাধ করতাম তাহলে কি আমাকে ছেড়ে দিত নাকি? আসলে পুলিশের আমাকে দরকার পড়ছে। আমি জানতাম আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না। থাক, এতক্ষণ রাগ দেখিয়ে এখন আবার ঢং। তোমরা এখনো ঝরকা করো, আর আমার তো ক্ষুধা লাগে নেই। ও তাই তো, তুই বস, আমি খেতে দিচ্ছি। তারপর মা খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি অন করতে মাথা নষ্ট করে একটা খবর দেখলাম। আজকে সকালে আবারও চার্যপদ ব্যাংকে ওয়েবসাইট হ্যাক করে 30 কোটি টাকা চুরি হয়েছে। এবার একটু অবাক লাগছে, পরাপর 2 দিনে টাকা চুরি হলো। এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, অনেক দক্ষ কোনো হ্যাকার এই কাজ করছে। এর বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। কিন্তু ভাবার বিষয় হলো, ওরা চাচ্ছেটা কি? বারবার একই ব্যাংকে কেন চুরি করছে, আর শুধুমাত্র ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে? এইভাবে এক সপ্তাহ কেটে গেল, আর এই 7 দিনে প্রতিদিন চার্যপদ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এরকম হ্যাকিং পদ্ধতিতে। আর প্রতিদিনই কোনো ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে। এমন সময় হঠাৎ রিয়া ফোন করলো। নাম্বারটা এখনো সেভ করা রয়ে গেছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি থানায় চলে গেলাম। থানায় গিয়ে দেখলাম রিয়া উদাস হয়ে বসে আছে। ম্যাডাম, ডাকছেন কেন? একটু বসো, অফিসার সাহেব আসছেন, উনি তোমাকে ডেকেছেন। আমি চুপচাপ বসে আছি রিমার সামনে। রিমাও কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। কই, অফিসার সাহেব তো এখনো আসলেন না? একটু অপেক্ষা করো, ঢাকা থেকে আসতেছে, একটু তো সময় লাগবেই। ঠিক আছে, আমি তাহলে আসছি। আর অফিসার সাহেব আসলে আমি ফোন দিন। কেন? আমার সামনে বসে থাকতে কি সমস্যা হচ্ছে? বুঝলাম না। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে ম্যাডাম, কি বলছেন এসব? কেউ শুনলে কি ভাববে? আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই ক্ষমা চাচ্ছি। এতে ভাবার কি আছে? আরে কি বলছেন আপনি? আবার কি অন্যায় করছেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যেটা করেছি সেটা খারাপ করেছি। আরে আজব তো, আপনার আদেশ দেওয়া হয়েছিল আমার সাথে ভালোবাসা অভিনয় করে আমার সম্পর্কে সকল তথ্য নেওয়ার, আর আপনি সেটাই করেছেন। এতে অন্যায় কি আছে? তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আমাকে আরেকটা সুযোগ দিবা? দুঃখিত ম্যাডাম, একবার কেউ বিশ্বাস ভাঙলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার অভ্যাস আমার নেই। এমন সময় অফিসার চলে এলেন। এবার তুমি কিছু একটা করো, যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আমারও তাই মনে হয়। তোমার যা কিছু দরকার আমাকে বলো, কিন্তু যত তাড়াতাড়ি পারো চোরকে ধরো। তেমন কিছু লাগবে না, শুধু একটা জিপিএস মেশিন লাগবে। চার্যপদ ব্যাংকের যে কয়েকজনের অ্যাকাউন্ট খোলা আছে সবার অ্যাকাউন্টের সাথে জিপিএস যোগ করতে বলেন। ঠিক আছে, আমি আজকেই ব্যাংকের ম্যানেজারকে বলে ব্যবস্থা করছি। আর এই বিষয়ে কোনো নিউজ টিভি চ্যানেলে দিবেন না। ঠিক আছে। তারপর অফিসার চলে গেল, আর আমি চলে আসছিলাম। কিছু দূর যেতে পিছন থেকে রিমা আমার হাত টেনে ধরলো। হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি। আপনি যদি মনে করেন আপনার নরম কথা আমার মন গলে যাবে, তাহলে ভুল ভাবছেন। ওরকম নরম মন আমার না, বলেই হাত ছাড়িয়ে নিয়ে চলে আসছিলাম।
আর রিমা পিছন থেকে বলছিল, বিয়ে যদি কাউকে করি তাহলে তোমাকেই করব, পারলে আটকিও। আমি পিছনে কান না দিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দিলাম এক ঘুমে বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠতে অফিসার সাহেবের ফোন। সিফাত, ব্যাংকের সকল অ্যাকাউন্টেই জিপিএস সংযোগ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তারপর ফোন কেটে গোসল করে খাওয়া দাওয়া করলাম। এখন আর কম্পিউটার সামনে বসতে ইচ্ছা করছে না। রাতে দেখবো কি করা যায়। বাড়ি থেকে বেরিয়ে এলাম আড্ডা দেওয়ার জন্য। সাকিবকে একটা কল দিলাম। কিছুক্ষণের মধ্যে সাকিবও চলে এলো। দুজন গিয়ে রহিম চাচার চায়ের দোকানে বসলাম। চাচা, দুটো চা দেন তো। অপেক্ষা করো, দিচ্ছি। তারপর রহিম চাচা আমাদের দুজনকে দুটো চা দিল। চা খেতে খেতে সাকিবকে সবকিছু খুলে বললাম। কি বলিস দোস্ত, চোর ধরতে পারলে তো তুই বিখ্যাত হয়ে যাবি। আরে বিখ্যাত কি, খেয়ে যে হ্যাকিং শিখছিলাম, না হলে আজকে এই প্যারা ভিতর পড়তে হতো না। তবে যাই হোক, কিন্তু রিমাকে তোর মেনে নেওয়া উচিত, কারণ ওর তো কোনো অন্যায় দেখি না। ও যা করেছে ওটা ওর ডিউটি ছিল। তুই তো জানিস আমি একবার কাউকে বিশ্বাস করলে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করি না। যাই করিস ভেবে করিস। আচ্ছা চল এখন বাসায় যাই। চল। তারপর রহিম চাচাকে চায়ের দাম দিয়ে বাসা চলে আসলাম। কলিং বেল দিতে দরজা খুলে গেল, কিন্তু অবাক করার বিষয় হলো দরজার সামনে রিমা দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ভিতরে চলে গেলাম। মা, এই মেয়ে এখানে কি করছে? এখানে কি করছে মানে? ও আমার হবু বৌমা। কি বলো এইসব? কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমার কি আর কোনো ছেলে আছে নাকি? ও তোর হবু বউ। বুঝছি, বয়সের সাথে সাথে তোমার মাথারও সমস্যা হয়ে গেছে, ডাক্তার দেখাও। বলেই আমি রুমে চলে এলাম। দেখলাম রিমা মুচকি মুচকি হাসছে। তোর হাসি বের করতাম, এখন তো করার মতো মুড নেই, তাই কিছু করলাম না। রুমে এসে কম্পিউটার সামনে বসলাম। কিছুক্ষণ পরে আমার পিছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি রিমা দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে আসার সাহস কোথায় পেয়েছেন? আমার হবু স্বামীর রুমে আমি আসছি, তাতে তোমার কি? বের হয়ে যান এখান থেকে, আমার কাজে ডিস্টার্ব করছে। কেন ডিভোর্স হবে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আপনি যাবেন নাকি আমি অফিসার সাহেবকে ফোন করে বলবো আপনি আমার কাজে বিরক্তি করছেন? হ্যাঁ, বলতে হবে না, যাচ্ছি। তারপর রিমা চলে গেল। আমি নিজের কাজে মনোযোগ দিলাম। চার্জপথ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলাম। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের সবার অ্যাকাউন্ট হ্যাক করে ট্র্যাকিং চালু করে রাখলাম। এখন যদি কেউ আর এই ব্যাংকের কোনো ওয়েবসাইট হ্যাক করে, তাহলে অটোমেটিকলি ভাবে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটার চলে আসবে। কম্পিউটার অফ করে খাওয়া দাওয়া করতে ডাইনিং রুমে গেলাম, কিন্তু খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল। সিফাত, কালকে তোর আর রিমার বিয়ে। কি বলো বাবা, এইসব ফাইজলামির একটা লিমিট থাকে। আমি কোনো ফাজলামি করছি না, কালকে বলছি, কালকেই বিয়ে। কালকে কেন? কোনোদিন এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুই তো জানোই আমি একবার যেটা বলি সেটাই করি। আর কিছু করার নেই, বাবা একবার যেটা বলে সেটাই করে। আর তার মুখের উপর কথা বলার সাহস আমার নেই। যে রাগ নিউক্লিয়ার বোমার মতো করে কাটে। কি আর করার, দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এসে দিলাম এক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি অন করতে দেখলাম আজকে চার্জপথ ব্যাংক থেকে 500 কোটি টাকা চুরি হয়েছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে গেলাম, কারণ যেই টাকা চুরি করুক না কেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটার চলে আসবে। তাছাড়াও কম্পিউটার অন করতে দেখতে পেলাম একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটার চলে এসেছে। বুঝতে বাকি রইল না এটাই আসল চোর। কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ অ্যাকাউন্টটা সেই রিপোর্টারের। সর্বপ্রথম টাকা চুরি হওয়ার পর অফিসারের যে ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু আমার এই বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না যে একজন রিপোর্টার কেন ব্যাংক থেকে এত টাকা চুরি করবে, ও আবার এই ব্যাংক থেকে বারবার। সবচেয়ে অবাক করার বিষয় হলো একজন রিপোর্টার হয়ে সে এত নিখুঁত ভাবে হ্যাক করে কিভাবে। আমাকে এই সব কিছু জানতে হবে, আর এর জন্য প্রথমে আমাকে ওই রিপোর্টারের সাথে দেখা করতে হবে। অ্যাকাউন্ট থেকে রিপোর্টারের নাম ঠিকানা সংরক্ষণ করলাম। ওনার নাম মাইকেল রবার্ট। নামটা দেখে আরেকবার অবাক হলাম। একজন বাঙালির নাম কিভাবে মাইকেল রবার্ট হয়? হয়তো সত্য নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছে। যাই হোক, আবার নতুন করে টাকা চুরি হওয়ার আগে মাইকেল রবার্টের সাথে আমার দেখা করতে হবে। তাই দেরি না করে ঠিক করলাম কালকে দেখা করতে হবে। কিন্তু কালকে তো রিয়ার সাথে আমার বিয়ে। না, বাবাকে বোঝাতেই হবে, কারণ বিশেষ চক্রান্তের পরে আমি চোরকে ধরার এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। টুইটার অফ করে বাবার রুমে গেলাম। বাবা, ভিতরে আসবো? হ্যাঁ আয়, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। যা বলার বল, কিন্তু বিয়ে ভাঙার কথা বলবি না। ঠিক আছে, কিন্তু বিয়েটা কালকেই কেন? কয়েকদিন পরে দিলে কি সমস্যা? কেন,
রিমাকে বিয়ে করতে তোর কোনো সমস্যা? সমস্যা নেই, কিন্তু আমার নিজেকে করতে কয়েকদিন সময় লাগবে। বিয়েটা 7-8 দিন পরে দিলে কি কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, বিয়েটা তাহলে সামনের সপ্তাহে হোক, আর এরপর কিন্তু আর কোনো কথা বলবি না। ঠিক আছে বাবা। তারপর বাবার রুম থেকে চলে এলাম। আমার রুমে আসতেই দেখি রিয়া আমার বিছানার উপর বসে আছে। কি মাস্টার, কোথায় গিয়েছিলেন? বাইরে গেছিলাম একটু। আমি জানি তুমি বিয়ে ভাঙার জন্য আঙ্কেলের সাথে কথা বলতে গিয়েছিলে, কিন্তু লাভ নেই। আমি জানি তোমার বাবা যখন একবার বলেছে কালকে তোমার আর আমার বিয়ে দেবে, ও দেবেই। তা তো দিবই, কিন্তু কালকে না, সামনের সপ্তাহে। সে যাই হোক, কিন্তু তোমার আমার বিয়েটা তো হবেই। এত চেষ্টা করলেও তুমি বিয়ে ভাঙতে পারবে না। এখন যান, গিয়ে ঘুমান। আমি তোমার রুমে ঘুমাবো। মানে কি? দেখুন, ফাজলামি সব সময় ভালো লাগে না। যান বলছি আমার রুম থেকে। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি যাব, আর না হলে এখানেই থাকবো। ক্ষমা? কিন্তু কিসের জন্য? আমি জানি তুমি আমার উপর এখনো রাগ করে আছো। বিশ্বাস করো, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে আমি তো এত কিছু মনে করিনি। কিছু যদি মনে না করো তাহলে আমাকে বিয়ে করতে সংকোচ করছো কেন? জানি না। তার মানে তুমি আমাকে ক্ষমা করো। ঠিক আছে, তাহলে আমিও যাব, আজকে তোমার রুমেই ঘুমাবো। ওকে, ক্ষমা করছি, এখন তো যান। সত্যি বলছো তো? সত্যি সত্যি। তারপর রিয়া আমাকে একটা কিস দিয়ে ওর রুমে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। নিজের নিরাপদের জন্য প্যান্টের সাথে একটা ছুরি গুছে নিলাম। তারপর মাইকেল রবার্টের অ্যাকাউন্ট থেকে পাওয়ার ঠিকানায় চলে গেলাম। সেখানে যেতে 4 ঘন্টা সময় লাগলো, যদিও এত সময় লাগার কথা না, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে এত সময় লাগলো। মাইকেল রবার্টের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আশপাশে রাস্তাঘাট একদম নির্জন, তেমন কোনো জনবসতি নেই। সাধারণত অপরাধীদের বাড়িতে এরকম নির্জন জায়গায় থাকে। দরজায় টোকা দিতেই দেখলাম দরজা আগে থেকেই খোলা, কিন্তু ভিতরে ঢুকতে ভয় লাগছে। এত বাড়ির আশপাশে জনবসতি নেই, আবার বাড়ির দরজাও খোলা। এটা আমাকে মারার কোনো ফাঁদ নয় তো? হয়তো ও আগে থাকতেই জানতো আমি এখানে আসছি, তাই আমার জন্য ফাঁদ তৈরি করে রেখেছে। যেহেতু ও একজন দক্ষ হ্যাকার, তাই আমার এখানে আসার খবর আগে থাকতেই জানার ওর কাছে কোনো কঠিন কাজ নেই। যাই হোক, বেশি ভয় না পেয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে ঢুকতে আমি যা দেখলাম তাতে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সোফার উপর মাইকেলের গলা কাটা লাশ পাশেই আছে। কেউ ওকে খুন করে সোফার উপর রেখে গেছে। ছুরিটা এখনো কাটা গলার সাথে লেগে আছে। ভয়ে আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে আছে। কে করতে পারে এই কাজ? এমন একটা অপরাধীকে যে খুন করছে সে নিশ্চিত আরো অনেক বড় অপরাধ। পাশে বড় টেবিলের উপর তাকিয়ে দেখি কম্পিউটার ব্যবহারের ওপর আরো কিছু জিনিস পড়ছে, যেগুলো কম্পিউটার ব্যবহার করা হয়, কিন্তু সেখানে কোনো কম্পিউটার নেই। নিচে একটা পেন ড্রাইভ পড়ে আছে, কিন্তু ভিতরে মেমোরি কার্ড। তার মানে কেউ মাইকেলকে খুন করে ওর কম্পিউটার সহ সকল তথ্য চুরি করে নিয়ে গেছে। আমি দ্রুত প্রত্যেকটি রুম খুঁজতে লাগলাম, কিন্তু কোনো ক্লু পাই। অবশেষে একটা রুম থেকে আরেকটি পেন ড্রাইভ পেলাম, আর এটার ভিতরে মেমোরি কার্ড আছে। পেন ড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে আসলাম। এমন সময় কয়েকজন পুলিশ এসে আমাকে ধরে ফেলল। এভাবে লাশের সামনে আমাকে দেখে ওদের ধারণা আমি খুন করেছি। কিন্তু এই নির্জন জায়গায় খুনের খবর পুলিশ কিভাবে পেল? তার মানে সত্যি এটা আমাকে ধরার কোনো ফাঁদ ছিল। কিন্তু ফাঁদটি মাইকেল মুন্না তৈরি করেনি, করেছে অন্য কেউ, কোনো তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি হয়তো আসল অপরাধী। সে কোনোভাবে জেনে গিয়েছিল আমি মাইকেল মুন্নার সাথে দেখা করতে আসবো। সে মাইকেল মুন্নাকে খুন করে পালিয়ে যায়, আর আমি এখানে আসার পর সে পুলিশকে ফোন করে। যাই হোক, এখন পুলিশকে আমি যাই বলি না, তারা আমার কোনো কথা শুনবে না। তাই কোনো কথা না বলে চুপচাপ ওদের সাথে চলে আসছিলাম। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল শরীর তো লাশের গলার সাথেই আছে, আর শরীর থেকে ফিঙ্গারপ্রিন্ট নিলেই তো প্রমাণ হয়ে যাবে আমি খুন করিনি। স্যার, আপনারা ওই শরীর ফিঙ্গারপ্রিন্টটা নিন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি খুন করিনি। সেটা তোকে বলতে হবে না, আমরা এমনিতে চুরির ফিঙ্গার নিব। যাক, একটু স্বস্তি পেলাম। চুপচাপ পুলিশের সাথে চলে গেলাম। আমাকে জেলে আটকে রাখা হলো। সন্ধ্যার একটু পর কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। কি হলো স্যার, এবার তো বুঝলেন আমি খুনি না? ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। অনেক চালাক তুই, তাই না? ফোন করে ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছিস যাতে কোনো প্রমাণ না থাকে। কি
ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আমার পক্ষে একটা আশা ছিল, সেটাও নাই হয়ে গেল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পুলিশেরা আমার কোনো কথাই শুনলো না। আসলে খুনি অনেক বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করেছে, তাই খুন করে ফিঙ্গারপ্রিন্টটাও মুছে দিয়ে যায়, যাতে আমার পক্ষে কোনো প্রমাণ না থাকে। রাতে একজন পুলিশ এসে জানিয়ে দিয়ে গেল সামনের মাসে আমাকে কোর্টে পাঠানো হবে। সকালে ঘুম ভাঙতেই দেখলাম রিমা উকিল নিয়ে এসেছে আমাকে জামিন করানোর জন্য, সাথে বাবাও এসেছে। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। বাবা, আমি আর রিমা চলে আসলাম। বাসায় এসে দেখি মা মন মরা হয়ে বসে আছে। বাবা, তুমি বিশ্বাস করো আমি কাউকে খুন করতে পারি? যদি বিশ্বাস করতাম তাহলে তোকে আনতে যেতাম না। আমি জানি আমার ছেলে কখনো এমন কাজ করতেই পারে না। যাই হোক, মনে মনে অনেকটা শান্তি লাগলো। এমন বাবা মাকে পেয়ে তারা আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু এগুলো বলে তো এখন লাভ নেই। সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হবে, তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি খুনি নও। আমি নিজে পুলিশ বলে এত তাড়াতাড়ি জামিন করাতে পারলাম, কিন্তু কোর্টে পাঠানোর থেকে আটকানোর ক্ষমতা আমার নেই। প্রমাণ তো আমি করবই, যেভাবেই হোক। একদিকে ভালোই হলো, হবু বউ পুলিশ ছিল বলেই এত তাড়াতাড়ি ছাড়া পেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসে আছি আর ভাবছি কিভাবে প্রমাণ করবো আমি নির্দোষ। হঠাৎ মনে পড়ে গেল মাইকেলের বাড়ি থেকে একটা পেন ড্রাইভ পেয়েছিলাম। তাড়াতাড়ি কম্পিউটারটা অন করে পেন ড্রাইভটা ওপেন করলাম। দেখে মনে হচ্ছে কোনো পেন ড্রাইভ থেকে তথ্য কপি করে এই পেন ড্রাইভে রাখা হয়েছে। এখনই মনে পড়লো মাইকেলের বাড়ি থেকে আরেকটা পেন ড্রাইভ পেয়েছিলাম, যেটাতে মেমোরি ছিল না। হয়তো সেই মেমোরি থেকে তথ্য কপি করে এই পেন ড্রাইভে রাখা হয়েছে। যাই হোক, মাইকেলের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তাড়াতাড়ি করে পেন ড্রাইভের সকল তথ্য দেখতে লাগলাম। দেখতে দেখতে একটা অ্যাকাউন্ট চোখে পড়লো। ওই অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অনেকদিন আগে। তারিখ হাট দেখে একটু অবাক হলাম, কারণ সর্বপ্রথম যেদিন মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চার্জপট ব্যাংকের টাকা চুরি করা হয়েছিল, তার আগের দিনে এই অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার মানে এই চুরিগুলো মাইকেল করেছে অন্য কেউ। যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করছে, তার মানে মাইকেল কোনো হ্যাকার না। আসল হ্যাকার এবং চোর সেই ব্যক্তি যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করেছে। তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টে ঢুকলাম আসল চোরের খবর জানার জন্য, কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। না, এটা কিছুতেই হতে পারে না, হয়তো আমি ভুল দেখছি। চোখ মুখে একটু জল দিয়ে আসলাম, তারপরেও সেই একই জিনিস দেখছি। অ্যাকাউন্টের মধ্যে রিমার সুন্দর একটা পিকচার দেখা যাচ্ছে। একটু উত্তেজিত হয়ে তাড়াতাড়ি করে সকল ডিটেল চেক করলাম। হ্যাঁ, আমি যা ভাবছি সেটাই সত্যি। অ্যাকাউন্টে দেওয়া সকল তথ্য রিমার, তার মানে এটা রিমার অ্যাকাউন্ট। তাহলে কি এটাই সত্যি? তাহলে কি এতদিন হ্যাক করে চার্জপট ব্যাংকের টাকাগুলি রিমা চুরি করেছে, আর চুরিগুলো নিজের অ্যাকাউন্ট দিয়ে করেনি? রিমা প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে, তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে এই চুরিগুলি করে, যাতে ধরা পড়লে মাইকেল পরে। কিন্তু যদি এরকম হয় তাহলে এই তথ্যগুলো মাইকেলের প্যান ড্রাইভে কিভাবে রাখলো? আর মানে রিমা যে মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করছে এটা মাইকেল জেনে গিয়েছে, তাই সবকিছু সে নিজের পেন ড্রাইভে লুকিয়ে রাখছে। আর আমি মাইকেলের বাসায় যাচ্ছি এটা হয়তো রিমা কোনোভাবে বুঝে ফেলছে, তাই রিমা মাইকেলকে খুন করে পেন ড্রাইভটা নিয়ে যায় আর খুনের দায় আমাকে ফাঁসিয়ে দেয়। কিন্তু হয়তো রিমা এটা জানতো না যে মাইকেল আলাদা একটা নকল পেন ড্রাইভ তৈরি করে রাখছে। না না, এটা আমি কি ভাবছি? রিমা কেন এমন করবে? ও তো পুলিশ, আর ও তো নিজেই চোরকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওর অ্যাকাউন্ট তো অন্য কথা বলছে। তার মানে হয়তো রিমাকে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য সে নিজে চোর ধরার দায়িত্ব নিয়েছে। কিন্তু রিমা আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? তাহলে কি রিমা আমার কোনো ক্ষতি করতে চাইছে? যদি এমন হয় তাহলে আমাকে বিয়েটা বন্ধ করতেই হবে। কিন্তু এখন যদি বাবাকে বলি তাহলে বাবা বিশ্বাস করবে না। বাবা ভাববে আমি বিয়ে বন্ধ করার জন্য সাজিয়ে গল্প বলছি। এই এখনই বাবাকে কিছু বলবো না, যা বলবো বিয়ের দিনই বলবো। রিমার ভালো মানুষের মুখোশ খুলে দিব আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। মা ভাত খেতে ডাকছে, তাই কম্পিউটারটা বন্ধ করে রেখে খাবার টেবিলে চলে গেলাম। আমার সামনের চেহারা রিমা বসে আছে, সবাই হাসি খুশি ভাবে গল্প করছে, কিন্তু আমি চুপচাপ ভাত খাচ্ছি আর মনে মনে রিমাকে বলছি, তোমার এই হাসি খুশি মুখোশের আসল মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দিব। খাওয়া দাওয়া শেষ করে একটু টেলিভিশনের সামনে বসলাম। রিমাও আমার পাশে বসে আছে। হঠাৎ রিমা আমার কাঁধে মাথা রাখলো। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, তার আগে রিমার ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। আমি ওকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম।
টিভি বন্ধ করতে যাব, ঠিক তখনই ঘটলো আরেক অবাক করার কাহিনী। নিউজে বলছে আজকে আবার চর্যাপদ ব্যাংক থেকে চুরি হলো 10 কোটি টাকা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসল চোর তো রিমা, কিন্তু রিমা তো আমার পাশে বসে আছে, আর তাছাড়া রিমার কাছে তো কোনো কম্পিউটার নেই। তাহলে কি রিমা আগে চোরে অন্য কোথায় গিয়েছিল, কম্পিউটার চালায় আর হ্যাক করে? হঠাৎ রিমার ডাকে ঘোর কাটলো। আর কত সময়, এবার তো চোর ধরার একটা উপায় বের করো। রিমার কথা শুনে মনে মনে অনেক রাগ হচ্ছে। নিজেই চুরি করে আবার চোরকে ধরার কথা বলছে। না জানি সুযোগ পেলে কোন ব্যক্তির ঘাড়ে নিজের দোষ চাপিয়ে দেয়। চেষ্টা তো অনেক করছি, কিন্তু চোরের কোনো সন্ধান তো পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে তো আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আর তুমি তো একজন দক্ষ হ্যাকার, তাই অফিসার সাহেব চোর ধরার দায়িত্বটা তোমাকে দিয়েছে। হ্যাঁ, চোর তো খুব শীঘ্রই ধরা পড়বে, শুধু সময়ের অপেক্ষা। বুঝলাম না। কিছু না, দেখছি আমি কি করা যায়। এমন সময় অফিসার সাহেব ফোন দিল। হ্যালো সিফাত, নিউজ দেখছো? আজও কেউ ব্যাংকে চুরি হয়েছে। সাংবাদিকরা তো আমাকে পাগল করে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আমি এক্ষুনি আপনার বাসায় আসছি, আর সাথে চোরকে ধরে নিয়ে আনছি। কি বলছো? চোর কি ধরে ফেলছো? আপনি শুধু একটু অপেক্ষা করুন। তারপর ফোন কেটে দিল। কি হলো? তুমি স্যারকে যে বললা চোরকে ধরে নিয়ে আসছো, এখন তুমি চোর কোথায় পাবা? তুমি চলো আমার সাথে, তারপরে দেখতে পাবা চোরকে কোথায় পাই। ঠিক আছে, সত্যি যদি চোরের সন্ধান পেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি চলো। তারপর রিমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 3 ঘন্টা জার্নির পর অফিসারের বাড়ির সামনে পৌঁছালাম। এটা তো অফিসারের বাসা, তুমি বললা চোরকে নিয়ে আসবা, তাহলে কিন্তু চোর কোথায়? আগে আমার সাথে ভিতরে চলো। তারপর কলিং বেল দিতে অফিসার সাহেব এসে দরজা খুলে দিল। তুমি এসেছো সিফাত, কিন্তু তুমি বললে চোরকে ধরে আনবা, তাহলে চোর কোথায়? এই যে স্যার, চোর আপনার পাশে দাঁড়িয়ে আছে। মানে কি বলছো এসব তুমি? স্যার, আমি ঠিক বলছি, রিমাই হচ্ছে আসল চোর। সিফাত, এগুলো কি বলছো তুমি? রিমা একজন পুলিশ অফিসার। আমি ঠিক বলছি স্যার, পুলিশের পোশাকের আড়াল থেকে এই চুরিগুলো করছে। হ্যাঁ, আমি চুরি করেছি, কিন্তু সবগুলো চুরি আমি করিনি। শুধু প্রথম চুরিটা আমি করেছিলাম, সেটাও আবার অফিসার সাহেবের কথায়। চুপ করো তুমি, নিজেই চুরি করে আবার অফিসার সাহেবের উপর দোষ চাপিয়ে দিচ্ছ। সিফাত ঠিকই বলেছে, রিমা ঠিকই বলেছে। ও শুধু প্রথম চুরিটাই করেছিল, তাও আবার আমার কথাতেই। কি তার মানে আপনি ওই চুরির সাথে জড়িত? আগে আমার কথা তো শুনবা। বলুন। আসলে একজন ব্যবসায়ী অনেক পরিমাণে অবৈধ টাকা জমা করেছিল ব্যাংকে, আর সেটা তদন্ত করে পুলিশ ডিপার্টমেন্ট জেনে যায়। তাই হাই কমিশনার আমাদের অর্ডার দেয় সেই ব্যবসায়ীর অ্যাকাউন্টে সব টাকা হ্যাক করে নিতে। তাই আমরা সেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হ্যাক করে 400 কোটি টাকা চুরি করি। কিন্তু তারপরে যে চুরিগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমার কিছু জানি না। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, কিন্তু হাই কমিশনার এখন আমাদের সন্দেহ করছে, আর এখন একমাত্র তুমিই পারো আসল চোরকে ধরতে। ওকে, আমি চেষ্টা করব। কিন্তু রিমা, তুমি এত টাকা চুরি করলে কিভাবে? আমি প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করি, আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে টাকা চুরি করি, যাতে কোনো প্রমাণ না থাকে। আর এই বিষয়ে মাইকেল সব জানতো, আর সে আমাদের সাহায্যও করেছে। কিন্তু তাহলে মাইকেলকে কে মারতে পারে? এই রহস্যটাই তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে, কারণ মাইকেলের খুনিকে ধরতে পারলে তুমি নির্দোষ প্রমাণিত হবে। আর না হলে সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হলে আমাদের আর কিছুই করার থাকবে না, কারণ আমাদের পক্ষে কোনো প্রমাণ নেই। তুমি ঠিক বলছো। আচ্ছা রিমা, তুমি যখন মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করছো, তার মানে তুমিও তো একজন দক্ষ হ্যাকার। হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি হ্যাকিং ট্রেনিং নিতাম। গুড, তাহলে এই কাজ তুমি আমাকে সহযোগিতা করবে, তাহলে কাজটা অনেক সহজ হবে। শিওর। আমার হবু বরকে সাহায্য না করলে হয় নাকি? হবু বর মানে? ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমার আর সোনের বিয়ে। ওয়াও, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। তারপর আমি আর রিমা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটার সামনে নিয়ে বসলাম। ব্যস্ততার কারণে আমার প্রিয় রিয়েল ক্রিকেট গেমটা অনেকদিন থেকে খেলা হয় না, তাই একটু খেলতে বসলাম। প্রায় রাত 2টার দিকে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে মাকে বললাম রান্না করতে, খাওয়া দাওয়া করে কলেজ যাব। অনেকদিন কলেজ যাওয়া হয় না, মা রান্না করে দিল। তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হলাম কলেজ যাওয়ার জন্য। এই যে হবু বর, এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? অনেকদিন কলেজ যাওয়া হয় না, তাই ভাবতেছিলাম একটু কলেজ যাই। যাও, তাড়াতাড়ি আসবা। আর কোনো মেয়ের দিকে যদি তাকিয়েছো তাহলে ধরে জেলে ভরে দেব। ওকে ম্যাডাম। তারপর কলেজে চলে এলাম। একটা ক্লাস করে ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতে ছোটখাটো একটা শর্ট খেলাম। মেসেজটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে, আর মেসেজটা ছিল এরকম: কি মিস্টার সুন,
কি এমন হ্যাকার হলে যে আমাকে ধরতে পারলে না? যাই হোক, এখন আর গোপনে চুরি করব না। এখন থেকে তোমাকে জানিয়ে চুরি করব। আগামী দুপুর 2টায় 45 কোটি চুরি করতে যাচ্ছি, পারলে আটকাও। আমি তাড়াতাড়ি করে ওই নাম্বার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আর এক মুহূর্ত ক্যাম্পাসে বসলাম না, দ্রুত বাসায় এসে সোজা রিমার ঘরে চলে গেলাম। কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? দেখো এটা কি। তারপর মেসেজটা রিমা দেখলো। এইবার অপরাধী একটু বেশি বাড়াবাড়ি করছে। যেভাবেই হোক ওকে ধরতেই হবে। হ্যাঁ, আর এবার কাজ করব আমরা দুজন মিলে। বলো কি করতে হবে? শোনো, তুমি অফিসার সাহেবকে বলে আরেকটা কম্পিউটার ব্যবস্থা করো। কেন? তোমার তো একটা আছেই। একটা তো হবে না, আরেকটা লাগবে। রিমা অফিসার সাহেবকে ফোন করে সবকিছু খুলে বলল। আর অফিসার সাহেব বলল সন্ধ্যার মধ্যে একটা কম্পিউটার পাঠিয়ে দিবেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যার সময় কম্পিউটার পৌঁছে দেওয়া হলো আমাদের বাসায়। তারপর কম্পিউটারটা আমার রুমে এনে রিমা ওর অ্যাকাউন্ট লগ ইন করলো, আর আমি আমার কম্পিউটার ওপেন করলাম। এখন বলো কি করতে চাচ্ছ তুমি? আমরা আমাদের দুজনের অ্যাকাউন্ট দিয়ে চার্জাপাত ব্যাংক ওয়েবসাইট ট্র্যাক করব। তাহলে চোর যখন হ্যাক করে টাকা চুরি করতে যাবে তখনই তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমাদের কম্পিউটার চলে আসবে। তাহলে দুজনের কি দরকার? শুধু তুমি করলে তো হয়। আরে বোকা, দুজনে ট্র্যাক করে রেখে যদি একটা মিস হয় তাহলে আরেকটা তো কাজ হবে। আর যদি দুইটাই মিস হয়ে যায়? ওই তুমি শুধু নেগেটিভ চিন্তা করো কেন? তারপর দুজনের অ্যাকাউন্ট দিয়ে চার্জাপাত ব্যাংকের ওয়েবসাইট ট্র্যাপ করে রাখলাম, আর ব্যাংক ম্যানেজারকে ফোন করে বলে দিলাম যেন সকল ওয়েবসাইট সিকিউরিটি সিস্টেম আরো হার্ড করে রাখে। পরের দিন দুপুর 2টা পর্যন্ত আমি আর রিমা অপেক্ষা করে রইলাম, কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কারণ চোর যে কাজটা করেছে সেটা আমরা কখনো ভেবে দেখিনি। ও আমাদের ট্র্যাকিং সিস্টেম হ্যাক করে নিয়েছে। এবার ভালোভাবে বুঝতে পারছি হ্যাকিং এ যে ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে। তখনই সেই অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো। মেসেজটা এরকম ছিল, কি মিস্টার, আমাকে তো ধরতে পারলে না, যাও তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। কালকে সকাল 7টায় 100 কোটি টাকা চুরি করতে যাচ্ছি, তবে এবার চার্জাপাত ব্যাংক থেকে না, এবার লাস্ট টার্গেট কেন্দ্রীয় ব্যাংক। আর এই চুরিটা পারলেই আমার টার্গেট সফল হবে। তারপর থেকে ব্যাংকের চুরি সমাপ্ত ঘটবে। তারপর আমি মেসেজে রিপ্লাই করলাম, তোর টার্গেট সফল হোক বা না হোক, তবে ব্যাংক চুরি সমাপ্ত এবার ঘটবেই, কারণ এবার তোকে ধরবই, সেটা যেভাবেই হোক। তারপর মেসেজটা রিমাকে পড়ে শোনালাম। আচ্ছা সুমন, ও যদি এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি করে তাহলে তো প্রথম ওকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট জানতে হবে। ওয়েবসাইট না জানলে তো আর হ্যাক করতে পারবে না। তাতে কি? আমার জানা মতে প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট ব্যাংকের মধ্যে সাইনবোর্ডের ব্যাংকের অ্যাড্রেসের সাথে দেওয়া থাকে। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে তো ব্যাংকের ওয়েবসাইট জানতে ওই চোর কোন ছদ্মবেশে আজ ব্যাংকের মধ্যে ঢুকবে। আসলে তো এটা তো একবারও ভেবে দেখিনি। এই না তুমি আমাকে বোকা বলো? তুমি দেখছো? তুমি দেখি আমার থেকেও বড় বোকা। সেটাই তো দেখছি, কিন্তু ব্যাংকে তো প্রতিদিন অনেক মানুষ যায়, তার মধ্যে চোর কে তা বুঝবো কিভাবে? তাহলে আমি অফিসারকে ফোন করে বলি ব্যাংকের চারপাশে পুলিশ ফোর্স পাঠাতে। না, পুলিশ দেখলে আগেই চোর সাবধান হয়ে যাবে। তাহলে কি করতে চাইছো তুমি? আমরা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করব। কি বলছো তুমি? এটা অনেক বড় অপরাধ। চোরকে ধরতে হলে এই অপরাধটা আমাদের করতেই হবে। আর এই বিষয়ে শুধু আমি, তুমি আর অফিসার বাদে কেউ জানবে না। তারপর অফিসার সাহেবকে জানিয়ে আমি আর রিমা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করলাম। তারপর স্যাটেলাইট ক্যামেরায় দেখতে লাগলাম কে কে ব্যাংকে প্রবেশ করে। সকাল পর্যন্ত দেখলাম অনেকেই ব্যাংকে প্রবেশ করছে, কিন্তু শুধু একজন ব্যক্তি, সে শুধু ব্যাংকের সাইনবোর্ডে একটু উকি দিয়ে আবার চলে গেল। তখনই বুঝতে পারলাম এটাই আসল চোর। স্যাটেলাইট ক্যামেরার মধ্যে ওকে ফলো করতে লাগলাম। ও নিজের বাসায় যাওয়ার আগ পর্যন্ত ফলো করলাম। অবশেষে দেখতে পেলাম ও একটা বাসায় ঢুকলো, আর তার কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকিং এর মাধ্যমে টাকা চুরি হলো। তখনই বুঝতে পারলাম ওটাই ওর বাসা। আর বাসায় যে প্রথমেই ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করছে। আমি আর রিয়া অফিসার সাহেবকে বলে বেরিয়ে পড়লাম আসল চোরকে ধরতে। সাথে কোনো পুলিশ ফোর্স নিলাম না, যদি ও পালিয়ে যায়। তাই শুধু আমি আর রিমা গেলাম। একদিকে সাংবাদিকরা এসে অফিসার সাহেবকে ঘিরে ধরছে। স্যার, শুনলাম চোর নাকি ধরা পড়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট সিফাত আর রিমা সাহসিকতার সাথে চোরের সন্ধান বের করেছে, আর ওরা কিছুক্ষণ আগেই চোরকে ধরতে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। ওনারা চোরকে ধরে নিয়ে আসলে আমরা লাইভ টেলিকাস্ট করব। ঠিক আছে। তারা সবাই সিফাত আর রিমার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সিফাত আর রিমা আর ফিরে এলো না। এভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু সিফাত আর রিমার কোনো খবর পাওয়া যায়নি। সবাই মনে করে চোরকে ধরতে যাওয়ার পর
হয়তো ওরা সিফাত আর রিমাকে মেরে ফেলেছে 25 বছর পর। এত বছর হয়ে গেছে কিন্তু সিফাত আর রিমা আর ফিরে আসেনি। এত বছরেও সিফাত আর রিমা ফিরে না আসায় সবাই এখন নিশ্চিত হয়ে গেছে যে ওদের হয়তো মেরে ফেলা হয়েছে। ওরা নিখোঁজ হওয়ার পরে পুলিশ ফোর্স অনেক খুঁজেছিল, কিন্তু তারা ব্যাংকে চোরেরও কোনো সন্ধান পায়নি, আর সিফাত ও রিমারও কোনো সন্ধান পায়নি। আর অফিসার সাহেব প্রায় 5 বছর আগে হৃদরোগে মৃত্যুবরণ করেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো সিফাত আর রিমা নিখোঁজ হওয়ার পরে আরো কোনো ব্যাংকের থেকে টাকা চুরি হয়নি। কিন্তু সিফাত আর রিমা কোথায় আছে? তারা কি আজও বেঁচে আছে নাকি মরে গেছে? আজও সবার কাছে একটি রহস্য হয়ে গেছে। তবে অধিকাংশ মানুষ মনে করে হয়তো চোরকে ধরতে গিয়ে চোরের হাতে মৃত্যু হয়েছে সিফাত আর রিমার। সকালে পাশের ফ্ল্যাটের হইচইয়ের আওয়াজে ঘুম ভেঙে গেল পুলিশ সুপার আকাশ সাহেবের। এত সকালে হইচইয়ের কারণ জানতে ঘুমো ঘুমো চোখে পাশের ফ্ল্যাটে গেল আকাশ সাহেব, কিন্তু সেখানে যেয়ে যেন চোখ কপালে উঠে গেল আকাশ সাহেবের। কারণ ফ্ল্যাটের ভাড়াটিয়া রফিক সাহেবের লাশ সবার সম্মুখে পড়ে আছে। কিন্তু এটা আত্মহত্যা নয়, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেউ তাকে নৃশংসভাবে খুন করেছে, কেউ খুন করে লাশ থেকে হাত দুটো কেটে রুমের দুই পাশে রেখে দিয়েছে। রফিক সাহেবের এমন অবস্থা দেখে সবাই ভীত হয়ে গেছে। রফিক সাহেবের পরিবার গ্রামে থাকে, তিনি এখানে চাকরি করেন, তাই এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি প্রায় 1 বছর এখানে থাকেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। এর জন্যই সবাই তাকে খুব ভালোবাসতো। তাহলে কেউ কেন তাকে খুন করবে? আর পুলিশ সুপার আকাশ সাহেব পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকেন। যেহেতু তিনি একজন পুলিশ, তাই তিনি তদন্ত শুরু করে দিয়েছেন। তিনি তার সহকারী অফিসার হৃদয়কে ডেকে নিলেন। কিছুক্ষণ পরেই গ্রাম থেকে রফিক সাহেবের পরিবার লোক চলে আসবে। তখন তাদের হইচইতে তদন্ত করতে সমস্যা হবে, তাই একটু আগেই তদন্ত শুরু করে দিলেন আকাশ সাহেব। পাশে দেয়ালে চোখ পড়তে চমকে উঠলেন আকাশ সাহেব। দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। হ্যাকার কিং কথাটা আকাশ সাহেব আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে। আকাশ সাহেব তার বাবার কাছে শুনেছিল এই নামটা। আজ থেকে 25 বছর আগে কোনো এক হ্যাকার ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে টাকা চুরি করত। সেই চোরকে হ্যাকার কিং বলা হতো। কিন্তু শুনেছিল সিফাত আর রিমা নামের কেউ সেই চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর কেসটা বন্ধ হয়ে যায়। তারপর গত 25 বছরে আর কোনো ব্যাংক চুরি বা তেমন বড় ধরনের কোনো ক্রাইম করা হয়নি যা হ্যাকার কিং নামের সাথে জড়িত। কিন্তু 25 বছর পর সেই হ্যাকার কিং নামটা আকাশ সাহেবকে অনেক চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে আবার ফিরে এসেছে? কিন্তু এবার আর ব্যাংক চুরি না, এবার করেছে খুন। কিছুক্ষণের মধ্যেই রফিক সাহেবের পরিবারের লোকজন চলে এলো। তারপর আকাশ সাহেব তার সহকারী অফিসার হৃদয়কে বলল লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে। রফিক সাহেবের পরিবার তো লাশ নিতে দিবেই না, তাদের অনেক বুঝিয়ে তারপর লাশ ফরেন্সিকে পাঠিয়েছে আকাশ সাহেব। আকাশ সাহেব আর হৃদয় অনেক খুঁজেও সেখানে তেমন কোনো ক্লু পেল না। আচ্ছা হৃদয়, এখন বাসায় যাও, আর সন্ধ্যার দিকে ফরেন্সিক ল্যাবে চলে এসো। ওকে স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল, আর আকাশ সাহেবও তার ফ্ল্যাটে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে খুনের তদন্ত করতে গিয়ে দুপুর হয়ে গেল। এখন ফ্রেশ হতেও পারেনি আকাশ সাহেব, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও ভাবনায় ডুবে গেল। অনেক চিন্তিত হয়ে পড়েছে আকাশ সাহেব। খুনের স্থানের আশেপাশে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এখন ফরেন্সিক ল্যাব থেকেও যদি কোনো ক্লু না পাওয়া যায়, তাহলে খুনিকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল রফিক সাহেব। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেল। ফ্রেশ হয়ে হৃদয়কে ফোন দিল, কিন্তু ফোন অফ। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন অফ দেখাচ্ছে, তাই আকাশ সাহেব হৃদয়ের বাসায় চলে গেলেন। দরজায় কলিং বেল দিতে হৃদয় দরজা খুলে দিল। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? সরি স্যার, বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। এখনই বের হচ্ছিলাম। ফোন অফ কেন তোমার? আমার চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন অফ অবস্থায় চার্জ দেয়া ছিল। তারপরে আকাশ সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে হৃদয় চা করতে গেল। এত বড় বাড়িতে হৃদয় একা থাকে, তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে কথা এড়িয়ে যায়। আকাশ সাহেব হৃদয়ের রুমের দিকে তাকিয়ে দেখলো রুমে তালা দেওয়া। আসলে হৃদয় ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এমনকি ওর জিএফ কেউ না। আকাশ সাহেব আর হৃদয় প্রায় 2 বছর একসাথে কাজ করেছে, কিন্তু 2 বছরে আকাশ সাহেব একবারও হৃদয়ের রুমে ঢুকতে পারেনি। এর আগেও অনেকবার সে হৃদয়ের বাড়িতে এসেছে। যখনই সে হৃদয়ের বাড়িতে আসে, তখনই ভাবে সুযোগ পেলেই সে হৃদয়ের রুমে ঢুকবে, কিন্তু কখনো সে সুযোগ পায়নি। সে যখনই হৃদয়ের বাসায় আসে, তখনই দেখে হৃদয়ের রুমে তালা দেওয়া। হৃদয়ের রুমে কাউকে ঢুকতে না দেওয়াটাই আকাশ সাহেবের একটা রহস্য মনে করেন, আর তার ধারণা একদিন সেই রহস্য উদ্ঘাটন করবেই। এগুলো ভাবতে ভাবতে হৃদয় চা নিয়ে আসলো। তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়লো, উদ্দেশ্য ফরেন্সিক ল্যাব। ল্যাবে গিয়ে তারা দেখতে পেল ফরেন্সিক ডাক্তার সাইফুল ইসলাম গভীরভাবে কি যেন ভাবছে, আর পাশে দাঁড়িয়ে আছে তার সহকারী ডাক্তার স্ত্রী মিস শাইলা বেগম। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন ডাক্তার? ভাবতেছি তোমাদের বলবো কিনা। এত পাস না মেরে যা বলার আগে বলেন। দেয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রফিক সাহেবের রক্তের ডিএনএ একই, সুতরাং রফিক সাহেবের রক্ত দিয়ে দেয়ালে লেখা হয়েছে। এটা তো স্বাভাবিক বিষয় স্যার, সেখানে খুন হয়েছে রফিক সাহেব, তাহলে রক্ত তো রফিক সাহেবেরই হবে।
কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড KCN নামক এক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। খুনের উদ্দেশ্য খুন করা, এতে সে যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারে, এতে চিন্তার বিষয় কি আছে? চিন্তার বিষয় এটাই যে এই কেমিক্যালটি আরো 2 বছর আগে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। স্যার, তাহলে খুনি এই মেডিকেল কেমিক্যাল পেল কোথায়? সেটা রহস্য বের করা তোমাদের কাজ, আমার নয়। তবে আরো অবাক করার ব্যাপার হলো এই কেমিক্যাল প্রয়োগের পর সাধারণত মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু রফিক সাহেব মারা গেছে মাত্র 2 মিনিটের মধ্যে। সেটাও চিন্তার বিষয়, কিন্তু কেমিক্যাল প্রয়োগের 2 মিনিট পর যদি ওনার মৃত্যু হয়, তাহলে সেই 2 মিনিটে সে কাউকে ডাকতে তো পারতেন। কারণ কাউকে ডাকার সময় সে পায়নি। কেমিক্যাল প্রয়োগের আগে খুনি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। তার মানে স্যার, রফিক সাহেবকে অজ্ঞান করার পর খুনি তাকে ইনজেকশন দিয়ে কেমিক্যাল প্রয়োগ করে। এক্স্যাক্টলি তাই, কারণ রফিক সাহেবের হাতের উপর ইনজেকশন সুচ এর চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আর কিছু পাননি ডাক্তার? আমরা যা পেয়েছি সব তোমাদের বলে দিলাম, এখন যা করার তোমাদের করতে হবে। ধন্যবাদ ডাক্তার সাইফুল এবং শায়লা বেগম। তাহলে স্যার, আমাদের এখনই সেই সব ফার্মেসির খবর নিতে হবে যেখানে পটাশিয়াম সায়ানাইড বিক্রি হতো। না হৃদয়, এভাবে কিছুই জানা যাবে না। 2 বছর আগে নিষিদ্ধ হওয়ায় কেমিক্যাল বিক্রির লিস্ট কোনো ফার্মেসি এখন আছে বলে মনে হয় না। তাহলে এখন কি করবেন স্যার? আমাদের অন্য কিছু ভাবতে হবে। সে যাই হোক স্যার, ওই খুনি আমাদের হাত থেকে ছাড়া পাবে না। ওকে পেলে তো আমি সোজা ইনকাউন্টার করে দিব। হৃদয়ের কথা হয়তো আপনারা ভাবছেন সে খুব সাহসী অফিসার। যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভাবছেন, কিন্তু এত সাহসী হওয়ার সত্ত্বেও হৃদয় একজনকে খুব ভয় পায়। সে আর কেউ না, ওর একমাত্র গার্লফ্রেন্ড নন্দিনী। হঠাৎ করে হৃদয়ের ফোনটা বেজে উঠলো। হ্যালো, কোথায় তুমি? স্যারের সাথে আছি। কেন? কালকে দেখা করতে পারবা? না, গুরুত্বপূর্ণ কেস যে আটকে গেছি, দেখা করার সময় নেই। আমি তা জানি না। কালকে বিকেল 4টায় দেখা করবা, না হলে তুমিও তোমার চাকরির দুটোরই খবর আছে। বলেই ফোনটা কেটে দিল নন্দিনী। ভয়ে হৃদয়ের আত্মা শুকিয়ে গেছে। নন্দিনী রেগে গেলে ঘূর্ণিঝড় সিডর ফেল হয়ে যায়। স্যার, একটা কথা ছিল। বুঝেছি, আর বলতে হবে না। কখন ছুটি লাগবে বলো? কালকে বিকেল 4টায়। ঠিক আছে, এখন বাসায় যাও। আমাকে ভাবতে হবে কিভাবে উপায় বের করা যায়। জি স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল আর আকাশ সাহেবের বাসায় চলে আসলেন। আকাশ সাহেব প্রায় রাত 12টা পর্যন্ত ভাবলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না। কোনো রকম ক্লু ছাড়া কিভাবে খুনির সন্ধান করবেন? এত নিখুঁত ভাবে কোনো খুন প্রফেশনাল খুনই করতে পারে, আর ভাবতে পারছেন না আকাশ সাহেব। মাথাটা ব্যথা করছে। রান্নাও করা হয়নি, তাই না খেয়ে ঘুমিয়ে পড়লো আকাশ সাহেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করলো আকাশ সাহেব। তারপর আবার রফিক সাহেবের ফ্ল্যাটে গেলেও যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এবারেও কোনো ক্লু পেলেন না। তাই হতাশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে গেটের পাশে নজর পড়তে একটা ইনজেকশনের সিরিঞ্জ দেখতে পেলেন আকাশ সাহেব। এখানে ইনজেকশনের সিরিঞ্জ দেখে একটু অবাক হলেন আকাশ সাহেব। তৎক্ষণাৎ তার মনে পড়লো রফিক সাহেবের শরীরে তো ইনজেকশনের মাধ্যমেই পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়েছিল। তাহলে এটাই সেই ইনজেকশনের সিরিঞ্জ নয় তো? আকাশ সাহেবের হাতে হ্যান্ড গ্লাভস পরে ইনজেকশনের সিরিঞ্জটা তুললেন। তারপর ওটা নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে চলে গেলেন আর হৃদয়কেও ফোন করে ডেকে নিলেন। আকাশ সাহেবের কিছুক্ষণ পরে হৃদয় ফরেন্সিক ল্যাবে পৌঁছে গেল। ডাক্তার সাইফুল আর শাহেরা বেগম মিলে ইনজেকশনের সিরিঞ্জ থেকে নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন যে ইনজেকশনের সিরিঞ্জ থেকে যে নমুনা পাওয়া গেছে তা ওই কেমিক্যালেরই, যেটা রফিক সাহেবের শরীর থেকে পাওয়া গেছে। তার মানে এই সিরিঞ্জ দিয়েই রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড KCN প্রয়োগ করা হয় এবং তারপর খুনি চলে যাওয়ার সময় সিরিঞ্জটা গেটের পাশেই ফেলে চলে যায়। সিরিঞ্জের ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুনরায় হতাশ হলেন আকাশ সাহেব, কারণ সিরিঞ্জের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হতাশ হয়ে ফরেন্সিক ল্যাব থেকে চলে গেলেন আকাশ সাহেব আর হৃদয়। দুজনে সোজা ছালায় চলে গেলেন। বিকাল 3:30টায় হৃদয় নন্দিনীকে ফোন করে গ্রিন গার্ডেন পার্কে চলে আসতে বলল। তারপর আকাশ সাহেবকে বলে হৃদয় বেরিয়ে পড়লো। 4:10-এর সময় পার্কে পৌঁছালো আকাশ। তার ধারণা 10 মিনিট দেরি হওয়ার কারণে নন্দিনী অনেক রেগে আছে, কিন্তু নন্দিনীর সামনে গিয়ে হৃদয়ের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। কারণ রাগার পরিবর্তে নন্দিনী অনেক ভয় পেয়ে আছে। নন্দিনীর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু তার কারণ এখনো হৃদয়ের কাছে অজানা। কি হয়েছে? এভাবে ভয় পেয়ে আছো কেন? নন্দিনী কোনো কথা না বলে পার্কের শেষে ঝোপের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। এবারে কোনো কথা বলছে না নন্দিনী, শুধু ইশারা করছে। হয়তো অতিরিক্ত ভয় পেয়ে কথা বের হচ্ছে না। হৃদয় ধীরে ধীরে ঝোপের দিকে এগোচ্ছে আর তার পিছে পিছে যাচ্ছে নন্দিনী। ঝোপের পেছনে তাকিয়ে চমকে উঠলো হৃদয়। আমি তোমাকে অপেক্ষা করানোর জন্য ঝোপের আড়ালে গেলাম, তখনই এটা এসে দেখতে পাই।
আসলে ঝোপের আড়ালে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর লাশ পড়ে আছে। একদম রফিক সাহেবের মতো করে খুন করা হয়েছে। লাশ থেকে হাত দুটি কেটে দুই পাশে ফেলে গেছে, আর নিচে মাটিতে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। রাশেদ চৌধুরী শহরের বড় ব্যবসায়ী হলেও তার আসল ব্যবসা ছিল কালো টাকার ব্যবসা। কিছুদিন আগে সে তার স্ত্রীকে খুন করে এবং তার ফাঁসির আদেশ হয়, কিন্তু সে জেল থেকে পালিয়ে যায়। যাই হোক, বর্তমানে ফেরা যাক। নন্দিনী ভয়ে হৃদয়কে জড়িয়ে ধরে আছে। এখন ওর গাও কাঁপছে, হয়তো অনেক ভয় পেয়েছে মেয়েটা। হৃদয় তাড়াতাড়ি আকাশ সাহেবকে ফোন করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সাহেব কয়েকজন পুলিশ সাথে নিয়ে চলে এলো, আর এতক্ষণ সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। আকাশ সাহেব সেখানে তদন্ত শুরু করে দিলেন, কিন্তু এরকম ভাবে এখানে কোনো ক্লু পাওয়া গেল না। পার্কের দারোয়ান ডেকে নিল আকাশ সাহেব। দারোয়ানকে অনেক প্রশ্ন করলো, কিন্তু তাতেও কোনো ক্লু পেল না। কারণ দারোয়ান বলছে সে সারা রাত এখানে পাহারা দিয়েছে, কিন্তু সে কোনো মানুষকে পার্কের ভিতরে যেতে দেখেনি, আর পার্কে ঢোকার গেটও এই একটাই। তারপর রাশেদ চৌধুরীর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, আর হৃদয় গেল নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। অনেক ভয় পেয়েছে মেয়েটা। রাত প্রায় 8টা বাজে। আকাশ সাহেবের ফোনটা বেজে উঠল। ডক্টর সাইফুল ফোন করেছে। ফোন রিসিভ করতেই আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলল ডক্টর সাইফুল। আকাশ সাহেব বেরোনোর সময় হৃদয়কে ফোন করে ডেকে নিল। তারপর দুজনে ফরেন্সিক ল্যাবে চলে গেল। কি হয়েছে ডাক্তার, এত জরুরি ডাকলেন যে? তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে স্যার? মাটিতে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রাশেদ চৌধুরীর রক্তের ডিএনএ একদম আলাদা। মানে কি বলতে চাইছেন ডাক্তার সাহেব? ডক্টর সাইফুল ঠিকই বলছে আকাশ। রাশেদ চৌধুরীর লাশের পাশে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা অন্য কারো রক্ত। কি? আমি এটাই বুঝতে পারছি না, আসলে খুনের উদ্দেশ্যটা কি? রফিক সাহেব আর রাশেদ চৌধুরীকে একই ভাবে খুন করলো, কিন্তু রফিক সাহেবের বাড়ি তারই রক্ত দিয়ে লেখা ছিল, আর রাশেদ চৌধুরীর লাশের পাশে অন্য কারো রক্ত দিয়ে কেন লিখলো? কোনো একটা রহস্য তো আছেই, যা আমাদের চোখে পড়ছে না। স্যার, রাশেদ চৌধুরীর লাশের পাশে যখন অন্য কারো রক্ত দিয়ে লেখা, তাহলে হয়তো সেখানে আরেকটি লাশ থাকতে পারে। তুমি ঠিকই বলেছো, আমাদের এখনই সেখানে যেতে হবে। তারপর আকাশ সাহেব আর হৃদয় দ্রুত গ্রিন গার্ডেন পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু আর কিছুই পেল না। হঠাৎ আকাশ সাহেবের নজর গেল পার্কের পেছনের দিকটায়। পার্কের পেছনে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে। সে জঙ্গলে খোঁজাখুঁজি করতে হবে। হৃদয়, ওই দিক দেখ, জঙ্গল। জি স্যার, চলুন ওখানে খুঁজে দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপর তারা দুজন পার্কের পেছনে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখলো পার্কের দেয়ালের সাথে একটা মই দাঁড় করানো। তার মানে খুনি এই মই দিয়ে পার্কে ঢুকেছিল, কিন্তু বের হলো কিভাবে? যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে আকাশ সাহেব আর হৃদয় ফিরে আসবেন, ঠিক তখনই আকাশ সাহেব খেয়াল করলো কিছু দূরে একটা বিশাল বটগাছে কি যেন ঝুলে আছে। দুজনে দ্রুত সেই স্থানে গেলেন এবং দেখলেন বটগাছে একটা লাশ ঝুলে আছে। লাশটার মুখ দেখে চিনতে কোনো অসুবিধা হলো না আকাশ সাহেবের, কারণ লাশটা ছিল সদ্য খুন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরীর বড় ভাই রাজীব চৌধুরী। তাকেও একইভাবে খুন করা হয়েছে এবং বটগাছের ওপর রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। এবার আর আকাশ সাহেব অবাক হননি, কারণ আগের দুইটা খুন দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, লাশটি ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু লাশ থেকে খুনি ধরার কোনো ক্লু পাওয়া গেল না। ওইদিকে উপর মহল থেকে আকাশ সাহেবের ওপর অনেক চাপ দেওয়া হচ্ছে। দ্রুত খুনিকে ধরতে না পারলে নাকি কেসটা সিআইডির হাতে দেওয়া হবে, কিন্তু আকাশ সাহেব সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন তিনিই খুনিকে ধরবেন। আকাশ সাহেব গম্ভীরভাবে চিন্তা করে যাচ্ছেন। তারপর 3টা খুন হলো, আর 3জনই ধনী ব্যক্তি। 3জনের ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ লাগালেন আকাশ সাহেব। তবে তার এই বুদ্ধিটা অনেকটাই কাজে আসলো। গোপন সূত্রে তিনি জানতে পারলেন ওরা 3জনেই ছিল দেশের হ্যাকার লিস্টের শীর্ষে। 1 নম্বরে ছিল রফিক সাহেব, 2 নম্বরে ছিল রাশেদ চৌধুরী, আর 3 নম্বরে ছিল রাজীব চৌধুরী। আর যথাক্রমে প্রথম খুন করা হয়েছে রফিক সাহেবকে, তারপর রাশেদ চৌধুরীকে, আর শেষে রাজীব চৌধুরীকে। তার মানে খুনের পরের টার্গেট হ্যাকার লিস্টের 4 নম্বর ব্যক্তি। হ্যাকার লিস্টের 4 নম্বর ব্যক্তিকে আছে সেটা জানতে হবে। রাত 8টা বাজে। আকাশ সাহেব ডেকে আনেন কম্পিউটারের সুদক্ষ পুলিশ অফিসার জয়নাল সাহেবকে। তিনি এসে হ্যাকার লিস্টে আকাশ সাহেবকে দেখিয়ে দিলেন। লিস্টের 4 নম্বরে আছে আসাদ শেখ নামের একজন হ্যাকার। তার লোকেশন ট্র্যাক করা হলো। এই মুহূর্তে তার অবস্থান সাবার ক্যান্টনমেন্টে, কলেজের পাশে। আকাশ সাহেব দ্রুত হৃদয়কে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ। হৃদয়কে বাসায় গিয়েও পেলেন না। একজন জিজ্ঞেস করলে বলল হৃদয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। আকাশ সাহেব এদিকে আর মাথা ঘামালেন না, তবে শুনে খুশি হলেন যে হৃদয়ের বাবা মা বেঁচে আছেন, কারণ আগে যতবার হৃদয়কে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন হৃদয় ততবারই কথা এড়িয়ে গেছে। যাই হোক, আকাশ সাহেব 2জন পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। দ্রুত পৌঁছাতে পারলে হয়তো আসাদ শেখকে বাঁচাতে পারবেন। কিন্তু অবাক করা বিষয় হলো আসাদ শেখ এর লোকেশন এখনো সেই একই স্থানে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। রাত প্রায় 10টা। আকাশ সাহেব সাবার ক্যান্টনমেন্টে কলেজের সামনে দাঁড়িয়ে আছেন, আর একটু সামনে এগিয়ে গেলেন আসাদ শেখের
অবস্থান, কিন্তু তার অবস্থান এখনো সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আসাদ শেখের অবস্থান দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একই জায়গায় দেখানোর কারণ জানতে আকাশ সাহেব খুব আগ্রহের সাথে সামনে এগোচ্ছেন। সামনে কিছু দূর এগোতেই দেখলেন রাস্তার ঢালে একটা লাশ পড়ে আছে, আর আসাদ শেখের লোকেশন এই লাশের ওপরই দেখাচ্ছে। তার মানে এটাই আসাদ শেখ। আকাশ সাহেব পৌঁছানোর আগে কেউ একে খুন করে ফেলে গেছে। কিন্তু আকাশ সাহেব এই ভেবে দুঃখ প্রকাশ করছেন যে সড়কে এখনো অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তার ধারে লাশটা কারো চোখে পড়লো না। হায় রে মানুষ, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, আসাদ শেখের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব নিতান্তই ভেঙে পড়েছেন। সবাই তাকে একজন সাহসী পুলিশ অফিসার বলে জানে, আর সে দায়িত্বে থাকা সত্ত্বেও এতগুলো খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারলো না। কিন্তু এখন ভেঙে পড়ার সময় নয়, এরপর নিশ্চয়ই হ্যাকার লিস্টের 5 নম্বর ব্যক্তিকে খুন করা হবে। এবার কোনো রকম ভুল করলে চলবে না। প্রথম থেকেই 2 দিন পর পর খুনগুলো করা হচ্ছে। শুধু রাশেদ চৌধুরী আর রাজীব চৌধুরীর খুনটা একদিনে হয়েছিল, তার মানে পরের খুনটা 2 দিন পর হতে চলেছে। আজ যেহেতু শনিবার, সেহেতু পরের খুনটা হতে যাচ্ছে মঙ্গলবারে। যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করতে হবে, আর তার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার সারাদিন তাকে ফলো করতে হবে। হঠাৎ ডাক্তার সাইফুলের ফোন আসলো। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলুন। কিছুক্ষণের জন্য একটু ল্যাবে আসো, একটা জিনিস দেখাবো। ওকে, আসছি। হ্যাঁ ডাক্তার বলুন, কি দেখানোর জন্য ডাকলেন? প্রত্যেকটা লাশের ডান হাতের তালুতে তাকাও, দেখো কিছু লক্ষ্য করতে পারো নাকি? হ্যাঁ, প্রত্যেকের ডান হাতের তালুতে একই রকমের ক্ষত, কিন্তু এটা কিসের ক্ষত ডাক্তার সাহেব? দেখো তো এটা কি, চিনতে পারো নাকি? এটা তো একটা ভাঙা ড্রাইভের টুকরো। এক্স্যাক্টলি, এই টুকরোটা আমি আসাদ শেখের হাতের ক্ষত থেকে পেয়েছি। খুনি এদের প্রত্যেকের হাতের তালুতে একটা করে পেনড্রাইভ ভেঙেছে। আসাদ শেখের হাতের তালুতে পেনড্রাইভ ভাঙার সময় হয়তো এই ভাঙা টুকরোটি হাতের ক্ষততে আটকে গেছিল। যেহেতু এরা প্রত্যেকই হ্যাকার ছিল, তার মানে এদের কম্পিউটারের পেন ড্রাইভ এদের হাতের তুলোতে ভাঙা হয়েছে। হতেও পারে। ধন্যবাদ ডাক্তার, তবে এটা নিয়ে পরে ভেবে দেখবো, আগে পরে শিকারের প্রাণ বাঁচাতে হবে। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। আরে আকাশ সাহেব যে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে ফেলুন। অনেক তাড়াই আছেন মনে হয়। হ্যাঁ, কারণ খুনি পরের খুনটা করতে যাচ্ছে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির। যেভাবেই হোক আমাকে এই খুন আটকাতেই হবে। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির লোকেশন দেখাচ্ছে গুলশান 12/6। এটা তো হৃদয়ের বাড়ির অ্যাড্রেস। জয়নাল সাহেব, আপনারা কোথাও ভুল হচ্ছে না তো? এই কাজ 15 বছর ধরে করি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানেন এই লোকেশন কোন জায়গায়? না তো, কোনো জায়গায়? এটা আমার সহকারী অফিসার হৃদয়ের বাড়ির লোকেশন দেখাচ্ছে। এত ভুল হওয়ার কি আছে? কারণ হৃদয় তো হ্যাকিং করতেই পারে না, তাহলে হ্যাকার লিস্টের 5 নম্বরে তার নাম থাকবে কিভাবে? কি, এটা কি বলছেন আপনি? কিভাবে সম্ভব? আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে, আবার ট্রাই করে দেখুন তো। জয়নাল সাহেব আবারও হ্যাকার লিস্ট বের করে 5ম ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন দেয়া নেই। কিন্তু লোকেশন ট্র্যাক করলে আবারও হৃদয়ের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। আকাশ সাহেব, আপনি কি নিশ্চিত যে হৃদয় কোনো হ্যাকিং এর সাথে জড়িত না? কেন এই প্রশ্ন করলেন যে? কারণ এবারেও লোকেশনটা হৃদয়ের বাড়ির কেই নির্দেশ করছে। কি হয়েছে এসব? এটা কিভাবে সম্ভব? হতে পারে হৃদয় একজন হ্যাকার, আর সে এটা আপনার থেকে গোপন করেছে। আকাশ সাহেব এবার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ হৃদয় এমন কাজ করবে এটা তার কল্পনার বাইরে। সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আকাশ সাহেব হৃদয়কে ফোন দিলেন। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এইমাত্র বাড়িতে আসলাম। সারাদিন কোথায় ছিলে? একটা জরুরি কাজে এক জায়গায় গিয়েছিলাম। তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে, ঠিক বলেছি তো? স্যার, আপনি কি করে জানলেন? শুধু এতটুকু না, আরো অনেক কিছুই জানি। তুমি এক্ষুনি জয়নাল সাহেবের বাসায় চলে আসো। ঠিক আছে স্যার। তারপর হৃদয় দ্রুত জয়নাল সাহেবের বাসায় চলে গেল। এসে দেখলেন আকাশ সাহেব গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে স্যার?
আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমার চিন্তার কারণ তুমি হৃদয়। স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। তুমি বুঝতে পারবে। তুমি পুলিশের চাকরির পেছনে গোপনে কি কাজ করো, সত্যি বলবা? কি কাজ করব আবার? সময় পেলে ঘোরাঘুরি আর নন্দিনীর সাথে আড্ডা দিই, এটা তো আপনি জানেনই। কথা ঘুরানোর চেষ্টা করো না হৃদয়, সত্যি বলো আর কি কাজ করো? কই, আর কোনো কাজ তো করি না। মিথ্যা বলো না হৃদয়, আমরা শীঘ্রই জানতে পেরেছি তুমি একজন হ্যাকার। কি বলছেন স্যার? হ্যাকার আর আমি? মজা কেন করছেন স্যার? দেখো হৃদয়, আমি একদম মজা করছি না। তুমি যদি হ্যাকার নাই হও তাহলে এটা কি? কম্পিউটারে নিজের বাসার লোকেশন দেখে আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হৃদয়। আচ্ছা স্যার, যদি আমি হ্যাকার হই তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকেশন আমার বাড়ি দেখাচ্ছে কেন? কারণ তুমি যে কম্পিউটার দিয়ে হ্যাক করো সেই কম্পিউটার তোমার সাথে এখানে নেই, সেটা তোমার বাড়িতে। এই লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে। আসাদ শেখের মৃত্যুর পরেও তো লোকেশনটা তার লাশের ওখানেই দেখাচ্ছিল, তার মানে আসাদ শেখ কম্পিউটারও হয়তো ওখানেই আছে। আরে আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আমাদের যত দ্রুত সম্ভব যেখানে যেতে হবে কম্পিউটারটা খুঁজে বের করতে পারলে কম্পিউটার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রাইট, তাড়াতাড়ি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিন কম্পিউটার খুঁজে বের করার জন্য। আমরা এখান থেকে যাওয়া ঠিক হবে না, হৃদয়ের জীবন বিপদে আছে। ঠিকই বলছেন, পুলিশ ফোর্স নিয়ে আমি সেখানে যাচ্ছি, আপনি এখানে হৃদয়কে প্রোটেকশন দিন। স্যার, আমার জীবনে বিপদ আছে মানে? শুধু খুনি হ্যাকারদের খুন করেছে। যে 4 জনকে খুন করা হয়েছে ওরা হ্যাকার তালিকায় 1 থেকে 4 পর্যন্ত ছিল, আর তুমি হ্যাকার তালিকায় 5 নম্বরে, মানে খুনির পরের টার্গেট তুমি। কি বলছেন স্যার? তুমি হ্যাকার হয়েও আমাদের কাছে গোপন রেখেছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আগের খুনির হাত থেকে তোমাকে বাঁচাই, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। তারপর সবাই বেরিয়ে পড়লো। জয়নাল সাহেব পুলিশ ফোর্স নিয়ে চলে গেল আসাদ শেখের কম্পিউটারের সন্ধানে, আর আকাশ সাহেব হৃদয়কে প্রোটেকশন দিতে হৃদয়ের সাথে হৃদয়ের বাসায় চলে গেল। রাতে জয়নাল সাহেব আসাদ শেখের কম্পিউটার নিয়ে ফিরে এলো, কিন্তু কম্পিউটার একটা সমস্যার কারণে ওপেন হচ্ছে না। এটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আকাশ সাহেবের হৃদয়ের সাথেই ছিল। তো মঙ্গলবার সকালে উঠে টেলিভিশনে আকাশ সাহেব যে খবর দেখলো তা যেন রহস্যকে আরো গভীর থেকে গভীরের পর্যায়ে নিয়ে গেল। কারণ যে খুনটা হওয়ার কথা ছিল হৃদয়ের, সেই খুনটা হয়েছে আরিফ নামের একজন ব্যক্তির। আকাশ সাহেব আর হৃদয় বেরিয়ে পড়লেন খুনের স্থানে। আগের খুনগুলোর মতো একইভাবে খুন করা হয়েছে আরিফকেও, আর রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেবের চিন্তা যেন ধীরে ধীরে গভীর হচ্ছে। খুনির সিরিয়াল অনুযায়ী আকাশ সাহেব ভেবেছিলেন খুনকে আটকানো যাবে, কিন্তু এবার কেসটা ঘুরে গেল। হ্যাকার লিস্টের সিরিয়াল ছেড়ে বেসিরিয়ালে খুন করা হচ্ছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো আকাশ সাহেবের, যেহেতু খুনগুলো শুধু হ্যাকারদের করা হচ্ছে তাহলে নিশ্চয়ই আরিফও একজন হ্যাকার। তাই জয়নাল সাহেবের সাহায্যে দ্রুত হ্যাকার লিস্ট পুনরায় চেক করলো আকাশ সাহেব। হ্যাকার লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে ইনফরমেশন আরিফের সাথে মিলে যাচ্ছে। তার মানে লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে আরিফের, তার মানে যেখানে খুন হওয়ার কথা ছিল হ্যাকার লিস্টের 5ম ব্যক্তি, সেখানে খুন হলো লিস্টের 9ম ব্যক্তি, আর 5ম থেকে 8ম পর্যন্ত সবাই বেঁচে গেল। খুনির উদ্দেশ্য যেন আরো অদৃষ্ট হয়ে যাচ্ছে। জয়নাল সাহেব অনেকক্ষণ ধরে কম্পিউটারে কি যেন করছেন। আকাশ সাহেব, খুনের উদ্দেশ্যটা সামনে চলে এসেছে। বুঝিয়ে বলুন। এই 2 রকমের হ্যাকার রয়েছে, ব্ল্যাক হ্যাকার এন্ড হোয়াইট হ্যাকার। যারা ব্ল্যাক হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম খারাপ কাজে ব্যবহার করে, আর যারা হোয়াইট হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম ভালো কাজে ব্যবহার করে। আর খুনি শুধুমাত্র ব্ল্যাক হ্যাকারদের খুন করেছে। আর যে হ্যাকার লিস্ট দেখেছিলাম প্রথমে সেটা ছিল সকল হ্যাকারদের লিস্ট, আর শুধু ব্ল্যাক হ্যাকারদের লিস্টে আরফি 5ম ব্যক্তি, আর হৃদয়ের অ্যাকাউন্টে হোয়াইট হ্যাকারদের লিস্টে। ওইদিকে আসাদ শেখের কম্পিউটার ঠিক হয়ে গেছে। জয়নাল সাহেব কম্পিউটারটা ওপেন করে দেখলেন কম্পিউটারটা হ্যাক করা হয়েছে, আর যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা দেখে আর একটা ধাক্কা খেলেন আকাশ সাহেব, কারণ এই অ্যাকাউন্টটার লোকেশন দেখাচ্ছে হৃদয়ের বাড়িতে। হৃদয়, এটা কি? এই অ্যাকাউন্টের লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে কেন? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বোঝার তোমার বাড়িতে গেলেই বোঝা যাবে, চলো তোমার বাড়িতে। পর আকাশ সাহেব, জয়নাল সাহেব, হৃদয় আর কিছু পুলিশ নিয়ে হৃদয়ের বাড়িতে গেল। লোকেশন হৃদয় রুমে দেখাচ্ছে। হৃদয়, তোমার রুমের দরজা খোলো। স্যার, আমি তো আপনাকে আগেই বলছিলাম আমার রুমে কাউকে ঢুকতে দেই না। আজকে আর তোমার কোনো কথা চলবে না, দরজা খোলো। তারপর হৃদয় দরজা খুলে দিল। আকাশ সাহেব রুমের মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো কেমিক্যাল। জয়নাল সাহেব কম্পিউটার চেক করে দেখলেন কয়েকজন খুন হয়েছে, তাদের সবার অ্যাকাউন্ট হৃদয়ের কম্পিউটার দিয়ে হ্যাক করা হয়েছে। আকাশ সাহেব হৃদয়কে গ্রেফতার করলেন, আর কেমিক্যাল গুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সন্ধ্যার দিকে ডক্টর সাইফুল আকাশ সাহেবকে ফোন দিলেন। হ্যাঁ বলুন ডাক্তার। হৃদয়ের বাড়িতে যে কেমিক্যাল গুলো পেয়েছো
সেগুলো পটাশিয়াম সায়ানাইড, যে কেমিক্যাল দিয়ে রফিক সাহেবের খুন করা হয়েছিল। তার মানে এইগুলো হৃদয়ই করেছে? সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি ভাবতেই পারছি না, এতদিন একটা খুনিকে এত বিশ্বাস করেছিলাম। আমিও তো এটা বিশ্বাস করতে পারছি না। ফোন কেটে দিয়ে আকাশ সাহেব জেলের ভেতরে হৃদয়ের কাছে গেলেন। এমন সময় হঠাৎ নন্দিনী থানায় আসলো। স্যার, হৃদয়কে জেলে আটকে রেখেছেন কেন? কারণ তোমার হৃদয় একজন খুনি। মিথ্যা বলছেন আপনি। আমার হৃদয় খুনি হতে পারে না। দেখো নীলাদ্রি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি, কিন্তু এটাই সত্যি যে হৃদয় একজন খুনি। আমি জানি হৃদয় নির্দোষ, আর আপনারা ওনাকে আটকাতে পারবেন না। নন্দিনী কান্না করতে করতে দৌড়ে গেল। তারপর আকাশ সাহেব হৃদয়ের সামনে গেলেন। এটাই কি ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল হৃদয়? এখনো চুপ করে আছে হৃদয়। নন্দিনীর মন ভেঙেছো তুমি। মেয়েটা তোমাকে কত ভালোবাসতো, আর তার এই প্রতিদান দিলে তুমি। এখনো চুপ করে আছে হৃদয়। খুনগুলো করার আগে কি একবারও মনে হয়নি তোমার যে তুমি কত বড় অপরাধ করেছো? একবারও মনে হয়নি যে তুমি আমার বিশ্বাস ভাঙছো, তুমি নন্দিনীর বিশ্বাস ভাঙছো? এখনো চুপ করে আছে হৃদয়। চুপ করে আসো কেন? কথা বলো, কেন করলে এগুলো? এখনো পূরণ হয় নাই, একজন বাকি আছে, কেউ শেষ করব। জেলে বসে আর কাকে শেষ করবে শুনি? ডাক্তার সাইফুল, কারণ ও একজন ব্ল্যাক হ্যাকার, কিং অফ দ্য ব্ল্যাক হ্যাকার। ওই ডাক্তার সাইফুল ব্ল্যাক হ্যাকারদের তৈরি করে। আচ্ছা, শেষ করো ওকে, দেখি জেলে বসে কিভাবে শেষ করো। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকছে না। তুমি তো সেদিন বাড়িতেই ছিলে, আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তাহলে তুমি আরিফকে খুন করলে কিভাবে? যেটা কালকে সকালে জানতে পারবেন স্যার। রাত কেটে সকাল হয়ে গেল। আকাশ সাহেব অফিসে বসে আছেন। এমন সময় হঠাৎ একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক নারী অফিসের ভিতরে ঢুকলেন। তাদের মুখটা কোথায় যেন দেখেছেন বলে মনে হচ্ছে আকাশ সাহেবের। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা একটা গাড়িতে করে ডাক্তার সাইফুলের লাশ নিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। অফিসার, বলছিলাম না ডাক্তার সাইফুলকে শেষ করে দেব। এবার আমার টার্গেট সম্পূর্ণ হয়েছে। আকাশ সাহেব অবাক দৃষ্টিতে বয়স্ক দুজনের দিকে তাকিয়ে আছেন। কি চিনতে পারছেন না ওনাদের? ওনারা আমার বাবা মা। তারা আজ থেকে 25 বছর আগে হ্যাকারকে ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এবার আকাশ সাহেবের মনে পড়েছে। এদের দুজনকে আকাশ সাহেব খবরের কাগজে দেখেছে। 25 বছর আগের একটা খবরের কাগজে আকাশ সাহেবের বাড়িতে আছে, যেটা তার বাবা রেখে গেছিল। সেই কাগজে দেখেছিল এদের। কাগজে বড় বড় করে লেখা ছিল হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ, আর এবং রিমা। তার পাশে এদের দুজনকে দুটো ছবি দেওয়া ছিল, কিন্তু চেহারাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তবে খানিকটা মিল আছে আগের ছবির সাথে। কিন্তু আপনারা কেন করলেন এমন? তারপর সিফাত বলা শুরু করলো। আজ থেকে 25 বছর আগে আমি আর রিমা যখন হ্যাকার চোরকে ধরতে যাই, তখন চোরকে ঠিকই পেয়েছিলাম। ওর নাম ছিল হৃদয়। আমরা সেখানে গিয়ে জানতে পারি হৃদয় শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে যারা গরিবের টাকা আত্মসমর্পণ করে, তার প্রধান উদ্দেশ্য ছিল দেশ থেকে ব্ল্যাক হ্যাকার দূর করা। এমন কার্যক্রমে আমি আর রিমা তার ফ্যান হয়ে যাই, আর তার সাথে ওইখানে থেকে যাই। আর সবাই ভেবে নেয় হয়তো চোর আমাদের মেরে ফেলছে। তারপর আমি আর রিমা মিলে দুজনে বিয়ে করে ওইখানে হৃদয়ের সাথে বসবাস করতে থাকি। বিয়ের 2 বছর পরে যেদিন আমাদের সন্তান হয়, সেদিনই হৃদয় মারা যায়। আর মৃত্যুর আগে সে আমাদের বলে গিয়েছিল যেন আমরা দেশ থেকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করি। তাই আমরা আমাদের সন্তানের নামও হৃদয় রাখি। হৃদয়ের বয়স যখন 6 বছর, তখন ওকে হৃদয় সাহেবের মৃত্যুর আগে দেওয়া কথাগুলো জানাই। আমরা যেহেতু সবার সামনে আসতে পারবো না, তাই হৃদয়কে একটা এতিমখানায় রেখে আসি, যাতে পড়াশোনা করে পুলিশ হতে পারে আর পাশাপাশি হ্যাকিং শিখতে থাকে। মাঝে মাঝে আমরা যে হৃদয়ের সাথে দেখা করে আসতাম। এভাবে হৃদয় হয়ে উঠলো একজন হোয়াইট হ্যাকার, দ্য কিং অফ হোয়াইট হ্যাকার। তারপর সকল ব্ল্যাক হ্যাকার খুন করে দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করে, আর ওরা সবাই ওদের হাত দিয়ে হ্যাক করে বলে ওদের খুন করে হাত গুলো কেটে ফেলে, আর লাশের পাশে রক্ত দিয়ে লিখে রাখতো হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। তা মিস্টার হৃদয়, এবার বলে ফেলো তো কিভাবে খুনগুলো করেছো? তারপর হৃদয় বলতে শুরু করলো। আরো 2 বছর আগে পটাশিয়াম সায়ানাইড কিনে রেখেছিলাম, আর তারপর সকল হ্যাকারদের অ্যাকাউন্ট হ্যাক করি। তারপর যারা হ্যাকিং কে খারাপ কাজে ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট গুলো লিস্ট করে রাখি। তারপর এক এক করে সবাইকে খুন করি। আর সেদিন যখন আপনি আমাকে প্রোটেকশন দিচ্ছিলেন, তখন আমি আড়ালে থেকে বাবাকে ফোন করি, আর তারপর বাবা নিজে গিয়ে আসাদ শেখকে খুন করে। আর সর্বশেষ ব্ল্যাক হ্যাকারদের বীজ ডাক্তার সাইফুলকে বাবা খুন করে আপনাদের কাছে নিয়ে আসলো।
সেটা তো দেখলেনি। কালকে আদালতে তোমাদের বিচার হবে। তারপর আকাশ সাহেব সিফাত আর রিমিকেও জেলে ঢুকিয়ে দিল। পরদিন সকালে সিফাত, রিমি আর হৃদয়কে আদালতে পাঠানো হলো। তারা যে অপরাধগুলো করেছে তা শুধু অপরাধকে ধ্বংস করার জন্যই করেছে, তাই বিচার তাদের পক্ষেই ছিল। কিন্তু তারা যদিও অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তারা যা করেছে এটাও তার অপরাধ, তাই শাস্তি তাদের পেতেই হবে। জজ সাহেব যখন শাস্তি নির্ধারণ করবেন ঠিক তখনই সিফাত বলে উঠল, স্যার, একটা অনুরোধ। 25 বছর আগের ব্যাংক চুরির টাকা আর পরবর্তী হ্যাকিং এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকা জমা করেছি। আমি চাই এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে ভাগ করে দিতে চাই। এর জন্য আমার কম্পিউটারটার প্রয়োজন। তারপর সিফাতকে তার কম্পিউটার এনে দেওয়া হলো। সিফাত অনেক আগেই বিকাশের ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল, তাই আজ তার অ্যাকাউন্টের সব টাকা গরিবদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর ফলে অনেক লোক সিফাত, রিমি আর হৃদয়ের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু ওরা যে কাজগুলো করেছে সেগুলো যেহেতু অন্যায়, তাই তাদের শাস্তি কমিয়ে 5 বছরে আনা হলো এবং জেলে পাঠানো হলো। 5 বছর পর সিফাত, রিমি আর হৃদয় জেল থেকে বেরিয়ে দেখে সামনে নন্দিনী আর নন্দিনীর বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি এখনো বিয়ে করোনি? ভালোবেসেছি তোমাকে, বিয়ে তো তোমাকেই করবো, তাই না? পাগলি একটা। তোমারই তো। পাশ থেকে আকাশ সাহেব এসে বললেন, সত্যি হৃদয়, আমার জীবনে তোমার মতো হ্যাকার আমি কোনোদিন দেখি নাই। ইউ আর গ্রেট, ইউ আর কিং অফ দ্য হোয়ার হ্যাকার ওয়ার্ল্ড। কিছুদিন পর হৃদয় আর নন্দিনীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে।